আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা রোড টু মিশন 100 সাজেশনের হচ্ছে আমরা এখন অধ্যায় ভিত্তিকভাবে বা অধ্যায়ের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন বা হচ্ছে আমাদের ঘয়ের জন্য যে প্রশ্নগুলো, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে বা বিগত বছরে যে স্কুলে যে সকল প্রশ্নগুলো আসছে বেশি, আমরা কিন্তু ওই সকল প্রশ্নগুলো খুঁজে হচ্ছে আমাদের এই সাজেশনটাকে আমরা সাজিয়েছি। আমাদের এই বিজ্ঞানে কিন্তু বা এসএসসি 26 ব্যাচে কিন্তু আমাদের হচ্ছে মোট 6টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় এবং সপ্তম অধ্যায়, দশম অধ্যায় এবং হচ্ছে একাদশ অধ্যায়। তো এই 6টা অধ্যায় থেকে কিন্তু আমরা বাছাই করে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা হচ্ছে আমরা আমাদের এবং ঘয়ের জন্য হচ্ছে প্রশ্ন সাজিয়েছি। এখন এই অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো হুবহু নাও আসতে পারে সাজেশন থেকে, কিন্তু আমরা এখানে যেই টাইপগুলো নিয়ে আলোচনা করেছি বা যে সকল টপিকগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের এই সাজেশনটাকে সাজিয়েছি, এই সাজেশনগুলো থেকে কিন্তু 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বা প্রশ্ন আসলে কিন্তু এই টাইপগুলোর মধ্য থেকেই হচ্ছে একটু ঘুরিয়ে বা একটু প্রশ্নের শব্দগুলোকে চেঞ্জ করে হচ্ছে আসতে পারে। ঠিক আছে? আর আমরা আমাদের সাজেশনটাকে হচ্ছে যে গুরুত্বের দিক থেকে হচ্ছে আমরা এটাকে স্টার মার্ক দিয়ে সাজিয়েছি। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ সেগুলোকে হচ্ছে আমরা 3 স্টার দিয়েছি। যেগুলো তার থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলোকে 2 স্টার দিয়েছি। আর যেগুলো হচ্ছে বলতে পারো হচ্ছে একটু পড়ে যেতে হবে বা ওই 2 স্টার থেকে একটু তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ সেগুলোকে হচ্ছে 1টি স্টার দিয়ে হচ্ছে আমরা আমাদের সাজেশনটাকে সাজিয়েছি। আচ্ছা, আমরা যদি আমাদের প্রথম অধ্যায়ে চলে যাই, আমাদের প্রথম অধ্যায়ে কি আছে? আমাদের প্রথম অধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে উন্নততর জীবনধারা। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় হচ্ছে মূলত খাবারের যেই উপাদানগুলো আছে। খাবারের আমরা জানি প্রধানত 6টি উপাদান আছে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তো এই যে 6টি উপাদান আছে, এই 6টি উপাদান নিয়ে আলোচনা করা আছে। পাশাপাশি হচ্ছে রাফেজ, জাঙ্ক ফুড, সুষম খাদ্যের গুরুত্ব, সুষম খাদ্য পিরামিড, এগুলো নিয়ে আলোচনা আছে। আর এছাড়া হচ্ছে আমাদের এখান থেকে এক ধরনের অঙ্ক আসে বা গাণিতিক সমস্যা আসে, সেই টপিকটার নাম হচ্ছে বিএমআই। তো এই বিএমআই সম্পর্কিত অঙ্ক আসতে পারে, যদিও সবগুলো টাইপ সেম বা একইভাবে হচ্ছে প্রশ্নগুলো আসে। বিএমআইয়ের অঙ্কগুলো একইভাবে হচ্ছে সবসময় আসে বা একই রকম তথ্য দেওয়া থাকে, আমাদেরকে জাস্ট বিএমআইটা জিজ্ঞেস করা হয়। আচ্ছা, আর এরপরে হচ্ছে মাদক নিয়ে হচ্ছে টুকটাক কিছু প্রশ্ন আসে, তো ওগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টা সাজানো আছে। আচ্ছা, এই অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন যদি আমরা বলি, আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে খাদ্যের ক্যালোরি কাকে বলে। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে খাদ্যের ক্যালোরি কাকে বলে। খাদ্যের ক্যালোরি যে সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞাটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে। এরপর হচ্ছে সুষম খাদ্য কি, বিএমআই কাকে বলে, পরিপোষক কি, পুষ্টি কাকে বলে, ভরসূচি কি, খাদ্য কি, তারপর হচ্ছে টক্সিন কি, নিউট্রিয়েন্টস কাকে বলে। এই যে বিষয়গুলো আছে বা জ্ঞানমূলক বা ছোট ছোট যে প্রশ্নগুলো আছে, এগুলো সবগুলোই কিন্তু বিগত কোনো না কোনো বছর বা কোনো না কোনো বোর্ডে কিন্তু বারবার এসেছে। যেমন এই যে 3 স্টার যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে বা বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 2 স্টার দেওয়া আছে যে নিউট্রিয়েন্টস কাকে বলে, ফল শর্করা কাকে বলে, চর্বি কি, সুষম খাদ্য পিরামিড বলতে কি বুঝো, ভিটামিন কাকে বলে, বা আছে হচ্ছে এইচআইভির পূর্ণরূপ কি, এরপরে আছে হচ্ছে ভিনেগার কি। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো বোর্ডের খুবই গুরুত্বপূর্ণগুলো প্রশ্নগুলো আছে। তো এইগুলো সবগুলোই হচ্ছে আমাদের সাজেশন আকারে দেওয়া আছে। এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্নগুলো কমন পাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ 2, যেটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে কারণ হচ্ছে কি, কারণ আমরা জানি হচ্ছে আমাদের এবার থেকে পরীক্ষার পদ্ধতিতে একটু পরিবর্তন এসেছে। কেমন পরিবর্তন? আমাদের কিন্তু এবার সৃজনশীল আসবে, অ্যান্সার করতে হবে 5টা, পাশাপাশি কিন্তু আমাদের 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ওটার জন্য কিন্তু কোনো উদ্দীপক থাকবে না, জাস্ট প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের 2 মার্ক করে থাকবে। তো ওই যে প্রশ্নগুলো আছে ওইগুলো সবগুলোকে একসাথে করে আমরা একটি টাইপের আন্ডারে নিয়ে এসেছি, কারণ যাতে করে যখন আমরা প্রিপারেশন নিব বা প্রস্তুতি নিব তখন যেন আমাদের 2টার প্রশ্নের জন্য প্রস্তুতি একসাথে যেন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য হচ্ছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন একসাথে একটি টাইপ করা হয়েছে।
আচ্ছা, এই টাইপের ক্ষেত্রেও দেখো আমরা সেম ভাবে সাজিয়েছি। 3 স্টার দেওয়া আছে কিছু, যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। যেমন 3 স্টারের মধ্যে কি কি আছে? রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা বিগত বছরে দেখবে প্রায় 5-6টা 7টা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। কখনো বলে হচ্ছে আঁশ জাতীয় অংশের গুরুত্ব কি, কখনো বলে রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন। তো এইভাবে কিন্তু একটু জাস্ট শব্দগুলো চেঞ্জ করে আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু একই থাকবে, ঠিক আছে, বা প্রশ্ন একই, জাস্ট মানে প্রশ্নের শব্দগুলো একটু ঘুরিয়ে দেয়। আচ্ছা, এরপরে যেটা আছে, জাঙ্ক ফুড শরীরের জন্য ক্ষতিকর কেন? জেরোফথেলমিয়া বলতে কি বোঝায়? খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়? ভিটামিন দেহের জন্য প্রয়োজন হয় কেন? এইডসকে মরণ ব্যাধি বলা হয় কেন? তো এই যে প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো বোর্ডে এসেছে, কোনো না কোনো স্কুলে এসেছে, আচ্ছা, বা বেশি এসেছে আর কি। এরপর হচ্ছে আমরা যদি 2 স্টারের প্রশ্নগুলোর কথা বলি, যে অতিরিক্ত শর্করা শরীরের ক্ষতির কারণ ব্যাখ্যা করো, মানব দেহের পানির প্রয়োজন কেন, শুকনো ফল শরীরের জন্য অধিক উপকারী কেন? আমরা যে শুকনো ফলগুলো খাই, এগুলো আমাদের শরীরে কিসের যোগান দেয়, কোন উপাদানের যোগান দেয়? এগুলো হচ্ছে আমাদেরকে খুব অল্প কথায়, অল্প কথা বলতে একদম না যে 2 লাইনের উত্তর, এটা হচ্ছে জাস্ট আমরা চেষ্টা করবো আমাদের প্রশ্নের উত্তরটা যেন 5 বা 6 লাইন মতন হয়, বা এর থেকে একটু যেন বেশি হয়। আবার কেউ এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো কিন্তু 1 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো না, কারণ যেহেতু আমাদের সময় কম, উত্তর করতে হবে বেশি। কেউ যদি এগুলোকে আবার 1 পৃষ্ঠা করে বা বেশি বড় করে আমরা যদি উত্তর করি, তখন কিন্তু আমরা পরীক্ষা শেষ করতে পারবো না, ঠিক আছে। তো আমি বলবো এখানে কমপক্ষে 6 লাইন লিখবো বা 5 লাইন লিখবো, আর সর্বোচ্চ লিখতে গেলে হচ্ছে 10 লাইনের মধ্যে আমরা লিখে ফেলবো, ঠিক আছে। মানে মোটামুটি 10 লাইনও দেওয়া দরকার নেই, 7-8 লাইনের মধ্যে হচ্ছে আমরা এই অধ্যায়গুলো প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবো। এখন হাতের লেখা অনুযায়ী এক একজনের এক রকম হতে পারে। যাদের হাতের লেখা একটু বেশি ছোট, তারা 5-6 লাইনের মধ্যে লিখে ফেলবো। যাদের হাতের লেখা একটু বেশি বড়, তারা 7-8 লাইনের মধ্যে লিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বলেছে কি, যে পুষ্টি বলতে কি বোঝায়? এগুলো সব 2 স্টারের প্রশ্ন। ক্যালসিয়াম দেহের জন্য প্রয়োজনীয় কেন? তামাকজাত দ্রব্য সেবনে ক্যান্সার সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে 2 স্টার, এগুলো হচ্ছে তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ, একদম গুরুত্ব ছাড়া কিন্তু না। আচ্ছা, এরপরে আমরা যে 1 স্টারের যে প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে সুষম খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? মনের বিশ্রাম বলতে কি বোঝায়? ফুড পয়জনিং বলতে কি বোঝায়? এই যে ফুড পয়জনিংটাই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পেঁচিয়ে আসে। আচ্ছা, অথবা শুকনো ফল জিরা জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন কেন? এরপর আছে হচ্ছে ভরসূচি বলতে কি বোঝায়? সুষম খাদ্য বলতে কি বোঝায়? এই যে প্রশ্নগুলো। আবার দেখবে হচ্ছে অনেকে ভরসূচি বলতে কি বোঝায় এখানে একটা আছে, আবার কতে একটা আছে, দুইটাই কিন্তু ভরসূচি বলতে কি বোঝায় বা ভরসূচি কাকে বলে, কিন্তু দুইটার উত্তর কিন্তু আলাদা আলাদা হবে। এখানে ভরসূচিটাকে আমরা একটু বিস্তারিত লিখবো, প্রয়োজন বলে সূত্র লিখবো, বা একটু আমরা বিস্তারিত লিখবো, একটা উদাহরণ দিয়ে লিখবো, ঠিক আছে। তো এইটা ভরসূচিটাকে আমরা একটু বিস্তারিত লেখার চেষ্টা করব। আর যদি কতে যদি প্রশ্ন আসে, বা যে টাইপ 1 এর ক্ষেত্রে জ্ঞানমূলকে যদি আসে, তখন আমরা যার সংজ্ঞাটা লিখে দিব, 1 লাইন বা 2 লাইনে আমরা সংজ্ঞাটা লিখে দিব। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা, এর পরের প্রশ্ন, এর পরের যদি টাইপে আমরা চলে যাই, আমাদের এর পরের টাইপে কি কি আছে? এর পরে হচ্ছে আমাদের মূলত সব গ বা ঘ জাতীয় যে সকল প্রশ্নগুলো আছে, বা একটু বড় প্রশ্ন যেগুলো আছে, ওইগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। এই যে আমাদের এখানে দেওয়া আছে সৃজনশীলের গ ঘ প্রশ্নের জন্য হচ্ছে আমরা এখন আলোচনা শুরু করব। আচ্ছা, আমরা বিভিন্ন প্রশ্নগুলোকে হচ্ছে বিভিন্ন টাইপ আকারে সাজিয়েছি, যাতে করে আমাদের পড়তে সুবিধা হয় বা আমাদের যেন বুঝতে সুবিধা হয়। কারণ আমরা যখন বইটা পড়বো, তখন আমরা দেখব হচ্ছে যে শুরুতে যেই টপিকগুলো আছে আমাদের বইতে, এই অধ্যায়ে বলো প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে, আমরা আমাদের বইয়ের যে টপিকটা আছে, ওই টপিক ওয়াইজ হচ্ছে আমরা বিভিন্ন টাইপটাকে সাজিয়েছি, ঠিক আছে, যাতে করে আমাদের যেন বারবার বই উল্টে পাল্টে যেন আমাদের পড়া না লাগে। আমরা যখন পড়বো, তখন যেন আমরা সাজেশনটা একটু দেখবো, পাশাপাশি আমরা বইটা পড়বো, যে কি কি আছে দেখি বইয়ে এই টাইপটা থেকে, বা এই যে টপিকটা আছে, এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন আসে, এটা যেন আমরা বুঝতে পারি খুব সহজে, ঠিক আছে। যে দেখো বইতে মনে করো হচ্ছে আমাদের এখানে টাইপ আছে খাদ্য উপাদান, এখন বইতে খাদ্য উপাদান আছে হচ্ছে 6টা খাদ্য উপাদান আছে, তাই না? তো এখন এই যে 6টা খাদ্য উপাদান আছে, এখন প্রতিটা খাদ্য উপাদান থেকে কীরকম প্রশ্ন আসে বা প্রশ্নের ধরনটা কীরকম থাকে, এটা তো আমাদের বুঝতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা বইয়ে যেরকম আমাদের সিরিয়ালটা আছে, আমরা ওই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করেছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, বা আমরা যেন প্রশ্নটাকে খুব দ্রুত রিলেট করতে পারি, যে না এই অধ্যায় থেকে এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো আমরা জানি খাদ্য উপাদান আছে হচ্ছে টোটাল 6 রকমের খাদ্য উপাদান আছে। তো এই 6 রকমের খাদ্য থেকে কি কি আসবে? বিভিন্ন রকমের প্রশ্ন আসবে। তো এখানে কি কি আছে দেখো, আমরা যদি প্রথম প্রশ্নটা যদি একটু দেখি, প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি কি আছে? স্নেহ জাতীয় খাদ্যগুলো আমাদের দেহে কিভাবে কাজ করে, বা হচ্ছে যে সমস্ত লোক বেশি পরিশ্রম করে তাদের জন্য স্নেহ জাতীয় খাদ্য অত্যাবশ্যক। দুইটা প্রশ্নের উত্তরেই কিন্তু বলতে পারো কিছুটা একই, বা কিছুটা না অনেকটাই একই, জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে।
ঠিক আছে, একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু দুইটা প্রশ্নের উত্তর আমরা বলতে পারি 90% পর্যন্ত হচ্ছে একদম সেম। ঠিক আছে, আচ্ছা এরপর দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, আমিষ, শর্করা, রাফেজ জাতীয় খাদ্য উপাদানের মধ্যে কোনটা আমাদের জীবদেহের বিপাকীয় কাজের জন্য শক্তি উৎপন্ন করে এবং এর পুষ্টিগত গুরুত্ব কি? তো আমরা জানি কি আমিষ, শর্করা, রাফেজের মধ্যে আমরা জানি আমাদের শক্তি উৎপন্ন করে যদি বলতে হয় তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে শর্করা। তো এখানে আমাদের শর্করার যে বিভিন্ন পুষ্টিগত গুরুত্ব আছে বা কিভাবে এটা হচ্ছে আমাদের দেহের শক্তি উৎপন্ন করে, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমরা আমাদের এই অংশে আলোচনা মানে এইখানে উত্তরে হচ্ছে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন কি আছে যে মানব দেহের সুস্থতা ও স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য, ব্যাখ্যা করো। তো এইখানে হচ্ছে আমাদেরকে কোনো স্পেসিফিক ভিটামিনের কথা কিন্তু আমাদের বলে নাই। তো এখানে হচ্ছে আমাদেরকে ভিটামিন হচ্ছে অল ওভার হিসাব করলে আমাদের ভিটামিনগুলো কি কি কাজ করে বা কি কি কাজে হচ্ছে ভিটামিনগুলো সাহায্য করে, ভিটামিন এ আছে, বি আছে, ভিটামিন সি আছে, এই সবগুলো যে ভিটামিন আছে এদের যে কাজগুলো আছে এগুলোকে কম্বাইন করে কিন্তু আমরা এই অধ্যায় মানে এই প্রশ্নের উত্তরে লিখতে পারি। ঠিক আছে, কেন? কারণ এই প্রশ্ন হচ্ছে আমাদেরকে আলাদা করে ভিটামিনের কথা বলা হয়নি। আচ্ছা, এরপরে দেখো, তবে আলাদা করে না বললেও আমাদের কিন্তু আলাদা করে ভিটামিন থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যেমন ভিটামিন বি থেকে প্রশ্ন আসে, ভিটামিন সি থেকে প্রশ্ন আসে, ভিটামিন এ থেকে রাতকানাজনিত বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তো ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য প্রয়োজন। তো আমরা ভিটামিনটা যখন পড়বো তখন কিন্তু আমরা এগুলোও দেখবো যে না এরকম এরকম প্রশ্ন আসে বা এই প্রশ্নগুলো বেশি আসছে। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে ভিটামিন সি এর অভাবে দেহে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, এটাও অনেকবার বোর্ডে আসছে, বিভিন্ন স্কুলে আসছে। তো যার কারণে হচ্ছে আমরা আমাদের সাজেশনে এটা প্রশ্নটাকে আমরা যুক্ত করেছি। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভিন্ন উদ্দীপক দেওয়া আছে বা এরকম উদ্দীপক আকারেও প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকে হচ্ছে পি, কিউ, আর এরকম হচ্ছে আলাদা করে বিভিন্ন ফলের বা বিভিন্ন খাবারের হচ্ছে নাম দেওয়া থাকে। তো আমাদেরকে বলা হচ্ছে যে এই ধরনের খাবারগুলো থেকে হচ্ছে প্রশ্ন উত্তর দিতে বলে যে পি জাতীয় খাবারের গুরুত্ব কি, কিউ এবং আর এর মধ্যে কোন খাবারটা হচ্ছে আমাদের দেহের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বা কোন একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্নগুলো কিন্তু আমাদের এই খাদ্য উপাদান থেকে আসে। এরপরে হচ্ছে শর্করা, ভিটামিন সি এর মধ্যে কোনটি আমাদের দেহের শক্তি উৎপন্ন করে, যুক্তিসহ মতামত দাও, এরকম প্রশ্নগুলো কিন্তু আসে। ঠিক আছে, এরকম ভিটামিন সি বা শর্করা থেকে হচ্ছে প্রশ্ন আসে। এরপর হচ্ছে পানি, রাফেজের মধ্যে কোনটা মানব দেহের জন্য অধিক গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন অনেকবার আসছে, এই প্রশ্নটা অনেক বোর্ডে আসছে, অনেক স্কুলেও আসছে। আচ্ছা, অষ্টম নম্বর প্রশ্নে কি বলছে, রোগ প্রতিরোধে ভিটামিন সি স্নেহ সমৃদ্ধ খাদ্যের মধ্যে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে? মানে বলতে পারো এই যে টাইপটা আছে এই টাইপের মধ্যে হচ্ছে খাবারের যে উপাদানগুলো আছে ওইগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আর ওই উপাদানের মধ্যে হচ্ছে বেশি আসে হচ্ছে শর্করা থেকে আর হচ্ছে আমিষ থেকে। ঠিক আছে, মানে ওগুলো থেকে আসে বেশি, আরেকটা হচ্ছে ভিটামিন। এই তিনটা টাইপ থেকে হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসে এই খাদ্য উপাদানের মধ্যে। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই, দেখো এখানে আমাদের হচ্ছে নতুন স্নেহ শর্করা আছে, স্নেহ জাতীয় খাদ্যের ভূমিকা, আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, মানে সব হচ্ছে আমাদের এই টাইপেরই প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টাইপ আমাদের এই প্রথম অধ্যায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই অধ্যায়ে গাণিতিক সমস্যা আসে, সেটা হচ্ছে বিএমআই সম্পর্কিত। বিএমআই সম্পর্কিত হচ্ছে গাণিতিক সমস্যা আসেই আসে। বলতে পারো হচ্ছে যে যদি এই অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসে 8টা বোর্ডে, তাহলে বলতে পারো 8টার মধ্যে 6টাতেই দেখবা বিএমআই বা 7টাতে, এমনকি 8টাতেও হতে পারে বিএমআই এর অঙ্ক আসছে। ঠিক আছে, 8টার মধ্যে 8টাও হতে পারে বা অন্তত পক্ষে 6টা বোর্ডে দেখবো হচ্ছে বিএমআই থেকে কোনো না কোনো অঙ্ক চলে আসছে। ঠিক আছে, আর বিএমআই এর অঙ্কগুলো কিন্তু যথেষ্ট সহজ অঙ্ক, কারণ এই অধ্যায় খুব বেশি মানে পেঁচানোর কোনো জায়গা নেই, ঘোরানোর জায়গা নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড সূত্র, স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে আমাদেরকে তথ্য দেওয়া থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে আমরা অ্যান্সার করে দিব। ঠিক আছে, খুব বেশি লেখারও নাই। এই বিএমআই টাইপটা থেকে হচ্ছে আমাদের অ্যান্সার করতে সর্বোচ্চ 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, তার মানে আমাদের এখান থেকে প্রায় 2-3 মিনিট সময় বেঁচে যাবে, যেটা হচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা বেশি লিখতে পারবো বা প্রয়োজন পড়লে হচ্ছে আমরা তখন ব্যাকআপ দেওয়া যাবে। ঠিক আছে, তো আমি বলবো হচ্ছে যে এই অধ্যায়ের অঙ্কগুলো কেউ স্কিপ করবো না, অঙ্কগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা অঙ্কগুলো টাইপ সেম, যেমন হচ্ছে মনে করো তোমাকে হচ্ছে বলে দিবে কি কি, প্রতিটা প্রশ্নে দেখবো বলে দিবে হচ্ছে তোমাদেরকে ওজন বলে দিবে 66 কেজি, উচ্চতা বলে দিবে মিটার, বলবে হচ্ছে বিএমআই নির্ণয় করো। এই আমাদের সূত্র আমরা জানি কি, যে উপরে হবে হচ্ছে কেজি ভাগ হচ্ছে কি উচ্চতা স্কয়ার, আর উচ্চতার একক হবে হচ্ছে মিটার। এই একটা সূত্র দিয়ে কিন্তু আমাদের পুরো এই টাইপের ম্যাথগুলো কিন্তু শেষ, যেহেতু সবগুলো সেম টাইপ
একই টাইপের প্রশ্ন আসে, এই জন্য আমরা প্রশ্নের মানে সংখ্যা কম দিয়েছি, কারণ একই টাইপের প্রশ্ন তো আমাদের 10টা দিয়ে লাভ নেই। কেউ যদি একটা প্রশ্ন করতে পারে সে অবশ্যই 10টা প্রশ্ন করতে পারবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এই টাইপ থেকে প্রশ্ন কম দিয়েছি, কারণ সবগুলো সেম টাইপ। তুমি বই খুললেই দেখবা হচ্ছে প্রত্যেকটা সেম টাইপ, বা হচ্ছে সব বোর্ডে হচ্ছে একই রকমভাবে প্রশ্ন আসে, যে ওজন দিয়ে দেয়, উচ্চতা দিয়ে দেয়, বলে বিএমআই নির্ণয় করো। বা সর্বোচ্চ কঠিন যদি করতে চায় সেক্ষেত্রে বলবে কি ওজন দিয়ে দিবে, বিএমআই দিয়ে দিবে, বলবে উচ্চতা নির্ণয় করো, বা বলবে হচ্ছে ওজন নির্ণয় করো। জাস্ট এর মধ্যে থেকেই ঘুরবে। যদি কেউ এই একটা সূত্র মনে রাখতে পারে তার জন্য বলতে পারো এই 3 নাম্বারটা ফ্রি পেয়ে যাবে, একদম ফ্রি। ঠিক আছে, এই 3টা নাম্বার সে এখান থেকে ফ্রি পেয়ে যাবে। আচ্ছা, এরপরের যদি আমরা টাইপে চলে যাই, আমাদের এরপরের টাইপে কি দেওয়া আছে? আচ্ছা, এরপরে যে আমাদের পঞ্চম টাইপটা আছে সেটা হচ্ছে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। এই টাইপ থেকে যদিও তুলনামূলক প্রশ্ন একটু কম আসে, এমন না যে অনেক বেশি প্রশ্ন আসে, তবে এইখান থেকে তুলনামূলক বলতে পারো একটু কম আসে, তবে আসে, এমন না যে একদম আসে না, আসে। তাই এই অধ্যায় থেকে যদি কেউ চায় খুব বেশি একদম মুখস্থ না করলেও অন্তত আইডিয়া নিয়ে যাব, যদি পরীক্ষায় চলে আসে কোনো কারণে, তখন যেন আমরা লিখতে পারি, কিছু হলেও যেন আমরা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক তথ্য যেন আমরা লিখতে পারি। এই জন্য হচ্ছে আমরা অন্তত পক্ষে কিছু আইডিয়া নিয়ে যাব। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে কিছু প্রশ্ন আসে যে জাঙ্ক ফুড নিয়মিত মানে অত্যধিক পরিমাণে খাওয়ার পরিবর্তে যদি রাফেজ খায় তাহলে সেটা কতটুকু হচ্ছে যুক্তি সম্পর্ক হবে, বা এর গুরুত্বটা কি শরীরের জন্য। এরপর হচ্ছে দেহের ভরসূচি স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয় তাহলে কি কি সমস্যা হতে পারে। এরপর হচ্ছে জাঙ্ক ফুড ও বাসায় তৈরিকৃত খাদ্যের মধ্যে কোনটা স্বাস্থ্যসম্মত। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে এই টাইপ থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ। এর পরের টাইপে যদি আমরা চলে যাই, সুষম খাদ্য পিরামিড। এর পরের টাইপটা আছে কি সুষম খাদ্য পিরামিড। তো ভিটামিন, আমিষ, সুষম খাদ্য পিরামিড হচ্ছে কি যে আমাদের বইয়ের একটা পিরামিডের ছবি দেওয়া আছে না, দেখবো হচ্ছে মাঝখানের দিকে একটা পিরামিডের ছবি দেওয়া আছে আমাদের বইতে, সুষম খাদ্য পিরামিডে উপরে হচ্ছে স্নেহ, এরপরে থাকে হচ্ছে আমিষ, এরপরে থাকে ভিটামিন, এরপরে থাকে হচ্ছে শর্করা। তো এই যে খাদ্য পিরামিডটা আছে ওই খাদ্য পিরামিডের টাইপ থেকে হচ্ছে প্রশ্নটা করা হয়েছে মূলত, যে কোন কোন টাইপ থেকে হচ্ছে বা কোন খাদ্যটা হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বেশি মানে প্রয়োজন, বা আমাদের শরীরের গঠনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো ওই ধরনের প্রশ্নগুলো হচ্ছে মূলত এই টাইপে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে টাইপটা আছে সেটা হচ্ছে মাদক, বা হচ্ছে আমাদের বইতে দেখবো হচ্ছে শেষের যে টপিকটা আছে মাদকাসক্তি ও এইডস। তো এই টপিকটা থেকে হচ্ছে আমাদের এখানে টুকটাক প্রশ্ন আসতে পারে। তো এই টাইপটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওই যে সুষম খাদ্যের তুলনায় কিন্তু এই টাইপটা একটু গুরুত্বপূর্ণ বেশি, সপ্তম টাইপটা, কারণ এখান থেকে বেশ কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, মাদকাসক্তির কারণগুলো ব্যাখ্যা করো, তারপর হচ্ছে এইডসের কারণ ব্যাখ্যা করো, এইডস আক্রান্ত রোগীর প্রতি তার পরিবারের আচরণ কেমন থাকে, মানে এইডসের যে খারাপ দিকগুলো আছে বা মাদকাসক্তির যে নেতিবাচক দিকগুলো আছে ওইগুলো কিন্তু এই টাইপ থেকে হচ্ছে আসতে পারে, বা এই টাইপের প্রশ্নগুলোর মধ্যে একটু গুরুত্বপূর্ণ আছে। তো এইগুলো আমরা একটু দেখব। আচ্ছা, আর আমাদের এই অধ্যায়ের বলতে পারো শেষ টাইপ যেটা আছে সেটা হচ্ছে টাইপ 8। এই টাইপ থেকে বলতে পারো হচ্ছে তুলনামূলক প্রশ্ন বেশ কম আসে, জাস্ট হচ্ছে যদি কেউ চায় এই টাইপটা থেকে একটু দেখে যাবে জাস্ট আইডিয়ার জন্য, বাট এটা বলতে পারো হচ্ছে বাকি যে টাইপগুলো আছে ওগুলোর তুলনায় এই অষ্টম টাইপটার গুরুত্বটা তুলনামূলক কম, একদম যে কম তা না, জাস্ট তুলনামূলক বলতে পারো হচ্ছে কম। ঠিক আছে, আচ্ছা, আর এই টাইপ থেকে হচ্ছে তেমন একটা প্রশ্ন আসে না, জাস্ট টুকটাক কিছু বোর্ডে আসে, অল্প কিছু বোর্ডে এসেছে বিগত বছরগুলোতে। তো এখান থেকে হচ্ছে প্রশ্ন দিয়েছি যে এখানে হচ্ছে বলেছে খাদ্য সংরক্ষণের জন্য অনেকদিন যদি খাদ্য পচন রোধে পরিমিত রাসায়নিক পদার্থ ব্যবহার ও দীর্ঘদিন ফল পচন রোধে অধিক পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার, এর মধ্যে কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদেরকে এখানে একটু যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। এরপরে বলছে খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি, যে কয়েকটা পদ্ধতি আছে না, 5টা পদ্ধতি, ফ্রিজিং, রেফ্রিজারেশন, শুকানো, এই যে বিষয়গুলো আছে, বা লবণের দ্রবণের মধ্যে হচ্ছে রাখা। তো এই যে পদ্ধতিগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে একটু এখানে জাস্ট আইডিয়া থাকলেই হবে, যাতে করে প্রশ্ন যদি চলে আসে আমরা যেন অল্প কিছু লিখতে পারি। ঠিক আছে, তবে আমি বলে দিব হচ্ছে এই টাইপটা একটু কম গুরুত্বপূর্ণ বাকিগুলোর তুলনায়। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবনের জন্য পানি। এই অধ্যায় হচ্ছে আমাদের এখানে আবার হচ্ছে ওই যে প্রথম অধ্যায়ের মতনই জ্ঞানমূলক কিছু সাজানো হয়েছে, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা 3 স্টার দিয়ে সাজিয়েছি, আর যেগুলো হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলোকে 2 স্টার, এবং আরও কম গুরুত্বপূর্ণগুলোকে 1 স্টার দিয়ে সাজিয়েছি। তো এখানে যদি আমরা প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলোর মধ্যে কি কি আছে, প্রশ্নগুলোর মধ্যে আছে হচ্ছে পিএইচ কি, গলনাঙ্ক কাকে বলে, পরিস্রাবণ কাকে বলে, ক্লোরিনেশন কাকে বলে, আর্সেনিক কি,
উভধর্মী পদার্থ কাকে বলে, মানে হচ্ছে পানির কথা বলা হচ্ছে, বা পানির যে স্ফুটন আছে, পানি ফুটানোটা, ওইটা কাকে বলে, ওই সংজ্ঞাটা চেয়েছে। মেরিন ওয়াটার কাকে বলে, মানে সমুদ্রের পানি, যেটা লবণাক্ত পানিকেই মূলত মেরিন ওয়াটার পানি, মেরিন ওয়াটার বলা হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সর্বজনীন দ্রাবক কাকে বলে, ওই যে পানির কথা বলা হয়েছে। বা পানির স্ফুটনাঙ্ক কাকে বলে, যেই তাপমাত্রায় পানি ফুটতে থাকে ওটা স্ফুটনাঙ্ক। এরপর হচ্ছে লোনা পানি কাকে বলে, ইটিপি কাকে বলে, রামসার কনভেনশন কাকে বলে। তো বা রামসার কনভেনশন কি, এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু বিগত বছরে বেশ কিছু বোর্ডে আসছে। তো যার কারণে হচ্ছে আমরা এখানে প্রশ্নগুলোকে সাজিয়েছি, যেটা অনেক বেশি আসছে সেটা হচ্ছে 3 স্টার বা লাল করে দেওয়া আছে, আর যেটা হচ্ছে তুলনামূলক কম সেগুলোকে 2 স্টার 1 স্টার করে সাজানো হয়েছে। আচ্ছা, আমরা যদি এর পরের টাইপে যদি চলে যাই, অর্থাৎ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি হচ্ছে কি কি আছে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে। হচ্ছে আমরা দেখি, হ্যাঁ, অনুধাবন ও সংক্ষিপ্ত। ওই যে সংক্ষিপ্ত হচ্ছে পুনরায় আবার সেম প্রশ্ন, বা ওই যে যেটা হচ্ছে আমাদের 10 মার্কের 10টা প্রশ্ন আসবে, 20 মার্কের অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে একই সাথে সাজেশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে পানির পুনরাবর্তন কাকে বলে, বা হচ্ছে পানির সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না কেন, ইলিশ মাছ সমুদ্রের পানিতে কেন ডিম পারে না, সেই কেন ডিম ছাড়ার আগে নদীতে চলে আসে, বা মিঠা পানিতে কেন ডিম পারে। মানে একই প্রশ্ন, অনেক সময় বলে কি ইলিশ মাছ সমুদ্রের পানিতে ডিম ছাড়ে না কেন, এটা যেই উত্তর। আবার যদি বলে যে ডিম ছাড়ার আগে ইলিশ মাছ মিঠা পানিতে কেন চলে আসে, একই প্রশ্ন। দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একদমই একই, জাস্ট একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে। এরপরে বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়, ক্লোরিনেশন বলতে কি বোঝায়, ইরি হ্রদকে কেন মরা হ্রদ বা মৃত হ্রদ বলা হয়, ঘোলা পানিতে মাছের বৃদ্ধি বিঘ্নিত হয় কেন, কচুরিপানাকে জলজ উদ্ভিদ কেন বলা হয়, মাছের জন্য পানি কেন অপরিহার্য, কারণ মাছের যে শ্বাসকার্য আছে ওটা চালানোর জন্য পানির প্রয়োজন, ফুলকার সাহায্যে মাছ তার শ্বাসকার্য চালায়, ওটার জন্য একই অ্যান্সার। তারপর হচ্ছে মাছের জন্য হ্যাঁ, মাছের জন্য পানি অপরিহার্য কেন, সাগরের পানি কি বিশুদ্ধ কিনা, এটাও একটা প্রশ্ন। এরপর আছে হচ্ছে জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন, বা জলজ উদ্ভিদ বলতে জলজ উদ্ভিদের কাণ্ড কেন পানির স্রোতে ভেঙে যায় না, সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, বা এর পরের যে টাইপগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের টাইপ ক আর খ, মানে হচ্ছে টাইপ 1 আর 2 হচ্ছে মূলত ওই যে জ্ঞানমূলক বা অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য হচ্ছে এই টাইপগুলো রয়েছে। এরপরে হচ্ছে আমাদের মূলত ওই গ ঘয়ের জন্য, ঠিক আছে, গ বা ঘয়ের নাম্বার যে প্রশ্নগুলো আছে ওইগুলোর জন্য হচ্ছে আমাদের পরবর্তী টাইপগুলো। আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে হচ্ছে জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, অর্থাৎ জলজ উদ্ভিদ যেগুলো আছে, গাছপালা আছে বা ছোটোখাটো লতাপাতাগুলো আছে, এই জলজ উদ্ভিদের জন্য পানির কি প্রয়োজন রয়েছে বা পানির প্রয়োজনটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, এখানে আমাদের প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে একটা উদ্দীপকের ছবি দেওয়া আছে। এই উদ্দীপক দিয়ে আমাদের বলেছে হচ্ছে যে বিচিত্রের প্রাণীটি কমে গেলে গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান সংকটে পড়বে। মানে বিচিত্র কোনটা, এই যে মাছের ছবি দেওয়া আছে, তো এই মাছ যদি কমে যায় আমাদের একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান সংকটে পড়বে, কোনটা, এটা হচ্ছে আমিষ। তো ওই বলতে পারো হচ্ছে একটা মিক্স টাইপের একটা প্রশ্ন চলে আসছে। আচ্ছা, এরপর আসা হচ্ছে উদ্দীপকের এ এবং বি চিত্রের বেঁচে থাকা পরিবেশের একই উপাদানের মানদণ্ডের উপর নির্ভর করে। চিত্র এ হচ্ছে কি, চিত্র এ হচ্ছে বলতে পারো হচ্ছে গাছপালা বলতে পারো, বি হচ্ছে মাছ। ঠিক আছে। তো এদের বেঁচে থাকার জন্য একটা মানদণ্ড আছে, যে পানির মানদণ্ডের গুরুত্বটা কি, ওইটা হচ্ছে আমাদেরকে এখানে একটু লিখতে হবে, আলোচনা করতে হবে। পানির মানদণ্ডটা, পিএইচ এর মান ঠিক রাখতে হবে, পানির লবণাক্ততা ঠিক রাখতে হবে, গোলার পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে এখানে একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্ন যেটা আছে যে জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, ওই যে একটু আগে আমরা খতে দেখছিলাম, এটা গতেও আসতে পারে কিন্তু, যে জলজ উদ্ভিদের জন্য পানির কীরকম প্রয়োজন রয়েছে। এরপরে হচ্ছে পানির ধর্ম ব্যাখ্যা করো। পানির ধর্ম বলতে হচ্ছে যে পানি তো ধর্ম বলতে কেউ আবার বুঝো না যে পানি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, ওগুলো কিছু জিজ্ঞেস করেছে না, পানি ওগুলো না। পানির ধর্ম বলতে হচ্ছে পানি বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে কিনা, বা হচ্ছে পানিকে উভধর্মী পদার্থ কেন বলা হয়, বা বলতে পারি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক কত, পানির গলনাঙ্ক কত, পানিকে কেন ফুটিয়ে খাওয়া হয়। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে মূলত আমাদেরকে এখানে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এর পরবর্তী টাইপ কি কি আছে, এর পরবর্তী টাইপে যদি আমরা চলে যাই, যে টাইপ 4-এ আছে হচ্ছে পানির মানদণ্ড। আচ্ছা, ওই যে পানির একটু আগে আমরা বলেছিলাম পানির মানদণ্ড বলতে হচ্ছে যে পানিতে যদি ঘোলার পরিমাণ বেড়ে যায় বা পানিতে যদি অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় তাহলে কি কি অসুবিধা হয়, ওইগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে
একটু টুকটাক সংক্ষেপে আলোচনা করতে হবে। এখানে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের পাশাপাশি প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকে উল্লেখিত জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা না যাওয়ার কারণ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। পানির মানদণ্ড জলজ উদ্ভিদের জন্য কিভাবে কাজ করে, পানির মানদণ্ড জলজ উদ্ভিদের জন্য কিভাবে কাজ করে। তো এইগুলা হচ্ছে আমাদের এখানে আছে। তো এই টাইপটা বলতে পারো মোটামুটি গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের মধ্যে। এই টাইপটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন কোনো টাইপ না, পানির মানদণ্ড যেটা, এখান থেকে কিন্তু টুকটাক বেশ প্রশ্ন আসে বিগত বছরগুলোতে। আচ্ছা, এর পরবর্তী টাইপ যেটা আছে সেটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পানি বিশুদ্ধকরণ যে টাইপটা, এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই টাইপ থেকে বেশ ভালো প্রশ্ন আসে বিগত বছরগুলো, বোর্ডে বলো বা স্কুলগুলোতে বলো, এই টাইপগুলো থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসে। আর পানি বিশুদ্ধকরণে আমরা জানি আমাদের ধাপ আছেই 5টা, ধাপ বলতে পারো বা পদ্ধতি বলতে পারো, আছে হচ্ছে 4টা পদ্ধতি আছে। তো ওইগুলোই হচ্ছে আমাদেরকে এখানে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে প্রশ্ন করে, কিন্তু অ্যান্সার কিন্তু ওই 4টা টাইপই, কিন্তু জাস্ট প্রশ্নের ধরনটা একটু ভিন্ন করে বা প্রশ্নের পদ্ধতিটা একটু ভিন্ন করে, ঠিক আছে। তো এখানে কি কি আছে, রান্নার জন্য বা পান করার জন্য পানি বিশুদ্ধ করার পদ্ধতি কোনটা সহজ হবে, সাশ্রয়ী হবে, ওই যে পানির স্ফুটন বা হচ্ছে পানির পরিস্রাবন যেটা আছে ওইটা। এরপরে হচ্ছে ঔষধ তৈরির জন্য বিশেষ পদ্ধতিতে পানি ব্যবহার করা হয়, ওই পাতন পদ্ধতির কথা বলেছে। পুকুরের ঘোলা পানিকে কিভাবে রান্নার উপযোগী করা হয়, এই যে পানি ফুটানো আছে বা ক্লোরিনেশন আছে। এরপর হচ্ছে বোতলজাত পানি কিভাবে বিশুদ্ধ করা হয়, ওই যে ক্লোরিনেশন হবে এই জায়গায়, আমরা জানি কারখানার কাজে হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা হয়। তো এই যে প্রশ্নগুলো আছে সবগুলাই বলতে পারো এই 4টা পদ্ধতি থেকেই আসছে, জাস্ট প্রশ্নের টাইপগুলোকে পরিবর্তন করেছে। তো আমরা চেষ্টা করেছি যত রকমের টাইপ, মানে যত রকম ভাবে হচ্ছে প্রশ্নগুলো আসে প্রত্যেকটা আনার, বা প্রত্যেকটা থেকে যতটুকু সম্ভব আনার। তাহলে কি হয়, আমাদের একটা আইডিয়া হয় যে না প্রশ্নগুলো উত্তর একই, বাট প্রশ্ন আসার সময় এইভাবে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের টাইপ 5 নিয়ে কথাবার্তা। এরপরের টাইপ যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইপ 6। এর পরের টাইপটা হচ্ছে টাইপ 6। আচ্ছা, আমাদের এর পরে যে টাইপটা ছিল সেটা হচ্ছে টাইপ 6। এই টাইপ 6 এ হচ্ছে মূলত আমাদের যে এই অধ্যায়ের যে বাকি যে টপিকগুলো আছে, যে পানি দূষণের কারণ কি কি, পানি দূষণের এই প্রভাব কি বা এর প্রতিকার কি আছে, সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আরেকটা টাইপ তৈরি করেছি। যে এই টাইপ থেকে কিন্তু মোটামুটি আমাদের বলতে পারো ঘ নাম্বার প্রশ্নতে কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন এই টাইপ থেকে হচ্ছে আমাদের আসে, ঠিক আছে। তো এই টাইপটা কিন্তু আমাদের মানে 4 মার্কের জন্য বলতে পারো বা 3 মার্কের জন্য কিন্তু এই টাইপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই টাইপটা কিন্তু মোটামুটি বেশ সহজ, কারণ আমরা ছোটবেলা থেকে কিন্তু পানি দূষণের বিভিন্ন কারণ পড়ে আসছি। পানি দূষণের ফলে কি কি সমস্যা হয় তাও আমরা মোটামুটি জানি, বা আমরা কিভাবে পানি দূষণ কমাতে পারি এটাও আমরা মোটামুটি আইডিয়া আছে। তো এইগুলাই হচ্ছে মূলত এই টাইপের বলতে পারো মেইন জিনিসগুলো। তো এই টাইপটা হচ্ছে আমরা একটু দেখবো আর কি। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য, এই অধ্যায়টা কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি বলেছিলাম এই অধ্যায় থেকে কিন্তু আমাদের 2টো প্রশ্ন আসতে পারে সৃজনশীলের, বা একটা বা 2টো আসতে পারে, 2টো আসার সম্ভাবনা কিন্তু বেশ ভালো সম্ভাবনা আছে 2টা প্রশ্ন আসার, ঠিক আছে। তো প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে সেম, প্রত্যেকটা অধ্যায়ের জন্য সেম। টাইপ 1টা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য হয়, তো এটাও হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আছে। এখানে কিছু প্রশ্ন আছে, 7টা প্রশ্ন আছে হচ্ছে 3 স্টার দেওয়া আছে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে দেখেই আমরা এটাকে 3 স্টার দিয়েছি বা বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি। এরপরে হচ্ছে 2 স্টার দেওয়া প্রশ্ন আছে কিছু, যে রক্তচাপ কাকে বলে, আরএইচ ফ্যাক্টর কাকে বলে, প্লাজমা কি, রক্তকোষ কি, এগুলো হচ্ছে সব 2 স্টার দেওয়া প্রশ্ন। আর এর তুলনায় যদি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা চলে যাই, সেই ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে কি কি, এই যে অ্যানিমিয়া, পারপুরা, এগুলো সবই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর তুলনায় যদি আমরা কম গুরুত্ব প্রশ্ন চলে যাই, সেক্ষেত্রে আছে হচ্ছে হার্ট সাউন্ড কাকে বলে, হার্টবিট কাকে বলে, রক্তরস কি জিনিস, বা কোলেস্টেরল কাকে বলে, হিমোগ্লোবিন কি, পালস রেট কাকে বলে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে আছে। আচ্ছা, এরপরে যেটা আছে যে টাইপ 2 আছে অনুধাবনমূলক প্রশ্নে যদি আমরা চলে যাই, সেই ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে এবি গ্রুপধারী বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বলা হয় কেন, মানে এবিকে কেন ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বা সর্বজনীন গ্রহীতা বলা হয় কেন, কারণ হচ্ছে ওর দেহে কোনো অ্যান্টিবডি নাই। তো এরপরে আছে হচ্ছে সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে আরএইচ ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ, শ্বেত রক্তকোষকে দেহের প্রহরী কেন বলা হয়, ও গ্রুপের সর্বজনীন দাতা বলা হয় কেন। তো এরকম বিভিন্ন প্রশ্ন দেওয়া হচ্ছে, 3 স্টার দেওয়া আছে, 2 স্টার দেওয়া আছে, 1 স্টার দেওয়া আছে। তো এগুলো হচ্ছে সবই অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। তো আমাদের এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই আমরা পড়বো। আমরা অন্যান্যগুলোও পড়বো, পাশাপাশি এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কারণ এগুলো বোর্ডে আসার সম্ভাবনা একটু বেশি আছে, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে আমরা
আমাদের ক নাম্বার এবং হচ্ছে খ নাম্বার বা 2 মার্কের জন্য এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এর পরের যে টাইপটা আছে টাইপ 3-তে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত রক্তরস যেটা আছে বা রক্ত আছে, রক্তের টপিকটা নিয়ে হচ্ছে মূলত এই টাইপটা। তো এইখান থেকে হচ্ছে মূলত কিন্তু আমাদের ওই রক্তের কাজ বা হচ্ছে রক্তরসের কাজ বা বলতে পারি হচ্ছে বিভিন্ন যে রক্তকণিকাগুলো আছে, তো এইগুলা নিয়ে হচ্ছে মূলত আমাদের এই টাইপটা সাজানো। এখানে হচ্ছে রক্তের কাজ আছে, মানবদেহে সুস্থতার জন্য রক্তরস বা প্লাজমা কি কাজ করে। এরপরে হচ্ছে এই যে ধমনী বা শিরার যেই পার্থক্যগুলো আছে বা এগুলো দিয়ে যে তরলটা প্রবাহিত হয় সেটার কাজ কি। মানে প্রশ্ন কিন্তু একই, রক্তের কাজ কি, আর এইখানে যে প্রশ্নটা বলছে যে এ আর বি এর মধ্য দিয়ে যে তরলটা প্রবাহিত হয় সেইটার কাজ কি, দুইটা প্রশ্ন কিন্তু একই, মানে রক্তের কাজ কি সেটাই চেয়েছে। ঠিক আছে, জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে উদ্দীপকের এ এবং বি এর মধ্য দিয়ে প্রবাহিত তরলের অনুচক্রিকার সংখ্যা যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে কি ঘটবে, যে থ্রোম্বোসিস যেটা আছে সেই থ্রোম্বোসিসের ব্যাপারগুলো এখানে আসবে। তো এই টপিকগুলো হচ্ছে মূলত আমাদের এই টাইপ 3-তে আছে। এরপর আছে হচ্ছে রক্তের যে টুকটাক কিছু রোগগুলো আছে, সিকেল সেল বলো বা থ্যালাসেমিয়া বলো, এই যে রোগগুলো আছে এগুলো হচ্ছে এখানে দিয়েছে। কারণ দেখা যায় হচ্ছে বিভিন্ন সময় এই সিকেল সেল বা থ্যালাসেমিয়া এগুলো থেকে কিন্তু অল্প কিছু প্রশ্ন কিন্তু আসে, কিছু কিছু বোর্ডে কিন্তু প্রশ্ন আসে। তো এই জন্য হচ্ছে আমরা এই টাইপে হচ্ছে ওই প্রশ্নগুলো দিয়েছি। এরপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা কিভাবে জীবাণু ভক্ষণ করে বা ধ্বংস করে, ওই প্রক্রিয়াটাও আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। মানে এগুলো সব হচ্ছে 3 মার্কের জন্য। এরপর আছে হচ্ছে লোহিত রক্তকণিকার গঠন বর্ণনা করো, অনুচক্রিকার গঠন কাজ। মানে এগুলো হচ্ছে মূলত ওই যে রক্তের যে কণিকাগুলো আছে এইখানে হচ্ছে কণিকার পার্টগুলোতে একটু চলে আসছে, যে ওইখানে গঠনটা কি বা রক্তকণিকার কাজগুলা কি কি, ওই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে এখানে একটু টুকটাক আলোচনা করতে হবে। এরপরে যদি আমাদের টাইপ 4টা দেখি, টাইপ 4 হচ্ছে মূলত রক্তের গ্রুপ। এইখানে রক্তের গ্রুপ বলতে হচ্ছে যে আরএইচ ফ্যাক্টরগুলো আছে, ওই আরএইচ ফ্যাক্টরগুলা ক্ষেত্রে কি কি জটিলতা আমরা দেখতে পাই। যদি বাবা আরএইচ পজিটিভ হয়, মা যদি আরএইচ নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা জানি সন্তান কি হবে, আরএইচ পজিটিভ হবে। যদি বাবা আরএইচ পজিটিভ, মা যদি নেগেটিভ হয়, তাহলে সন্তান কি হবে, যে আরএইচ পজিটিভ যেহেতু প্রকট, সন্তান আরএইচ পজিটিভ হবে। তো এই যে মা আরএইচ নেগেটিভ, সন্তান আরএইচ পজিটিভ, এই যে দুই রকমের যে অ্যান্টিজেন আমরা দেখতে পাই, এই জন্য হচ্ছে সন্তানের কি কি সমস্যা হবে বা মায়ের দেহে কি কি সমস্যা হতে পারে, ওগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে টুকটাক আলোচনা করতে হবে। এরপর হচ্ছে কোন রক্তের গ্রুপ কাকে রক্ত দিতে পারবে বা রক্ত দিলে কোন কি কি সমস্যা হবে বা রক্ত দেওয়ার আগে আমাদের কি কি বিষয়গুলো জানতে হবে। তো ওইগুলো হচ্ছে মূলত এই টাইপের ক্ষেত্রে সাজানো আছে। ঠিক আছে, তো ওইগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে ভালোই, তো এই জন্য হচ্ছে ওই টাইপগুলো থেকে আমরা এখানে সাজিয়েছি। এরপরে হচ্ছে আমরা যদি টাইপ 5-এ চলে যাই, টাইপ 5টা হচ্ছে মূলত হৃৎপিণ্ড। এখানে হচ্ছে মেইনলি হৃৎপিণ্ড বলতে হচ্ছে হৃৎপিণ্ডের কাজ কি, হৃৎপিণ্ডের গঠন কি, এই দুইটা প্রশ্ন হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে এইভাবে বিভিন্নভাবে হচ্ছে একটু ওলট পালট করে বা একটু সাজিয়ে গুছিয়ে এভাবে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। তবে প্রশ্ন কিন্তু এই দুইটাই বেশিরভাগ আসে, যে হৃৎপিণ্ডের কাজ কি, হৃৎপিণ্ডের গঠন কি, আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে হৃৎপিণ্ডকে ভালো রাখার উপায়। ঠিক আছে, তো ওই প্রশ্নগুলো এখানে আসে। বা হৃৎপিণ্ডের চিত্রটাও গুরুত্বপূর্ণ আমাদের, বলতে পারো আমাদের এই বিজ্ঞানের মধ্যে যদি চিত্র গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এটা আসতে পারে। হৃৎপিণ্ডের গঠন যেটা বললাম একটু আগে, ভালো রাখার উপায়। এরপর হচ্ছে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কাকে বলে বা হৃৎপিণ্ডের কাজ কি, এই জিনিসটা আসতে পারে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে বলতে পারো ধমনী শিরার তুলনামূলক বিশ্লেষণ, এই জিনিসটা পড়বো। এই জিনিসটা বলতে পারো হচ্ছে আমাদের খতেও আসতে পারে 2 মার্কের জন্য, কিন্তু এটা প্রশ্নটা ইম্পর্টেন্ট, ধমনী শিরার পার্থক্য। পাশাপাশি এটা আমাদের হৃৎপিণ্ডের কাজের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ, যে হৃৎপিণ্ডের মানে ধমনী শিরার পার্থক্যগুলো কী কী, কোনটার মধ্যে কপাটিকা আছে, কোনটাতে কপাটিকা নাই, কোনটার প্রাচীর পুরু, কোনটার প্রাচীর পাতলা। তো এরকম প্রশ্নগুলো কিন্তু আমাদের এখান থেকে আসে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে টাইপ 6টা আছে, এরপরে বলতে পারো হচ্ছে আমাদের যে টাইপ 6টা আছে সেটা হচ্ছে কি রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, এইগুলা নিয়ে হচ্ছে মূলত টাইপ 6টা। এই টাইপ 6টায় কিন্তু আমাদের তুলনামূলক প্রশ্ন আসে, ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় ব্যাখ্যা করো, বা হচ্ছে রক্তচাপ প্রতিরোধ করা বা এটা প্রতিকারের জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি এগুলা, বা কি কি ব্যায়াম আমরা করতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, ওই বিষয়গুলো আছে। বা কোলেস্টেরল গ্লুকোজের মধ্যে হচ্ছে কোনটা আমাদের দেহের জন্য ক্ষতি বেশি করে, কোনটা আমাদের দেহে হচ্ছে ক্ষতিটা তুলনামূলক কম করে, এই বিষয়গুলো হচ্ছে মূলত এই টাইপের হচ্ছে মেইন আলোচনা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের টাইপ 3 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে যদি আমরা সপ্তম অধ্যায়ে চলে যাই, সপ্তম অধ্যায়ে কি কি, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই অধ্যায়ে যদি আমরা যাই, এই অধ্যায় হচ্ছে আবার শুরুতে হচ্ছে সেই একই, যে আমাদের এখানে জ্ঞানমূলক অংশটা আছে, এখানে হচ্ছে বিভিন্ন 1 মার্কের যে প্রশ্নগুলো আছে সংজ্ঞাগুলো হচ্ছে এখান থেকে আসতে পারে। তো এইখানে হচ্ছে মূলত আমাদের
সব সংজ্ঞাগুলো আছে। দুর্বল অ্যাসিড বা সবল অ্যাসিড কাকে বলে, খনিজ অ্যাসিড কাকে বলে, শক্তিশালী অ্যাসিডের সংজ্ঞা কি, লবণ কাকে বলে, প্রশমন বিক্রিয়া কাকে বলে, নির্দেশক কি, পাকস্থলীর অ্যাসিডিটি বলতে কি বোঝায়, ক্যালামিন কি বা এটার সংকেত কি। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো সবই 1 মার্কের প্রশ্ন, বা আমাদের যে কতে যেটা বলি আমরা, আমাদের সৃজনশীল হচ্ছে ক এর জন্য যেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করি সেইটা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের কয়ের প্রশ্নের জন্য। আমরা যদি অনুধাবনমূলক প্রশ্ন দিতে চলে যাই, বা হচ্ছে যে 2 মার্কের প্রশ্ন বা হচ্ছে সংক্ষিপ্ত যেটাকে আমরা বলি, তো 2 মার্কে যদি চলে যায় সেক্ষেত্রে কি কি আছে? নাইট্রিক অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিড কেন বলা হয় ব্যাখ্যা করো। বিয়ে বাড়িতে খাবার পরে আমরা বোরহানি কেন খাই। মৌমাছি হুল ফুটালে ক্যালামিন কেন ব্যবহার করা হয়। লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলে। প্রসাধন সামগ্রী, প্রসাধন বলতে হচ্ছে যে কসমেটিক্স, বিভিন্ন লোশন বলো, ক্রিম বলো, এইগুলোর পিএইচ এর মান নির্দিষ্ট থাকা জরুরি কেন বা গুরুত্বপূর্ণ কেন, বা এগুলো পিএইচটা আমাদের কি কাজ করে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের এই টাইপটার মধ্যে হচ্ছে আমরা সাজিয়েছি। ঠিক আছে, অ্যাসিডের বলতে পারো, অ্যাসিডের মধ্যে হচ্ছে আমরা এই টাইপগুলোকে আমরা একটু দিয়েছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের, আমরা যদি পরবর্তী টাইপে যদি চলে যাই, বা যে অ্যাসিড ছোড়া, মানে এই টাইপটা হচ্ছে কি মূলত অ্যাসিডের যে যে কাজগুলো আছে, এই অ্যাসিডের কাজ, অ্যাসিডের ব্যবহার বলতে পারো বা কাজ বলতে পারো একই জিনিস। অ্যাসিডের হচ্ছে অপব্যবহার, ওই যে আমরা দেখেছিলাম না বিভিন্ন অ্যাসিডের অপব্যবহার, যে অ্যাসিড নিক্ষেপ করলে এটা শাস্তি কেমন হয়, বা এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের সমাজে কীরকম প্রভাব পড়ে। তো এই টপিকগুলো নিয়ে হচ্ছে আমরা এই টাইপটাকে সাজিয়েছি, বা কীরকম প্রশ্ন আসে সেটার একটা আমরা টুকটাক ধারণা দিয়েছি। ঠিক আছে, সেই হচ্ছে এইটার হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের যে 2 মার্কের জন্য প্রশ্নগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মোটামুটি ঘতে চলে আসবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম যে টাইপ 3টা আছে সেটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের ব্যবহার এবং অপব্যবহার। অ্যাসিড, অ্যাসিডের ব্যবহার এবং হচ্ছে অপব্যবহার। এই টাইপে হচ্ছে মূলত যে অ্যাসিডের কি কাজ আছে, অ্যাসিডের কি কি ব্যবহার আছে, কোন কোন ক্ষেত্রে অ্যাসিড ব্যবহার করা হয়। ওই যে আমরা যে বিয়ে বাড়িতে খাওয়ার পরে আমরা অ্যাসিডের বলতে যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, বা হচ্ছে আমরা বিভিন্ন ফিরনি খাই, পায়েস খাই, তো এইগুলো আছে। এরপরে হচ্ছে ওই মৌমাছি হুল ফুটালে আমরা অ্যাসিড ব্যবহার করি, বা হচ্ছে আমরা ব্যাটারি তৈরিতে অ্যাসিড ব্যবহার করি। এই যে বিষয়গুলো আছে, ব্যবহারগুলো, এইগুলো হচ্ছে মূলত এই টাইপটাকে সাজানো হয়েছে। এরপর হচ্ছে অ্যাসিডের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে নর্মালি অ্যাসিড টক স্বাদযুক্ত হয়, বা অ্যাসিড হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এরপরে হচ্ছে অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণ বা পানির সাথে মিক্স হলে হচ্ছে H+ বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আছে। আর অপব্যবহার, অপব্যবহার কোনটা? ওই যে অ্যাসিড নিক্ষেপ করলে যে যাবজ্জীবন কারাদণ্ড হয়, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আবার হচ্ছে অ্যাসিড নিক্ষেপ করলে যার উপরে নিক্ষেপ করা হচ্ছে সেই ব্যক্তির কি কি পরিবর্তন আসে, বা সেই ব্যক্তির ক্ষেত্রে কি কি রকমের সমস্যা দেখা দেয়, বা সমাজে এটার প্রভাবটা কেমন পড়ে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে মূলত এই টাইপটা সাজানো হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে ওই টাইপ থেকে হচ্ছে কীরকম কীরকম প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে বা বিগত বোর্ডগুলোতে, ওই বোর্ডগুলোর প্রশ্ন নিয়ে হচ্ছে এখানে ধারণা দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যে টাইপটা আছে, এর পরবর্তী টাইপটা বলতে পারো হচ্ছে কিছুটা সিমিলার টাইপের, ওই পিএইচ নিয়ে হচ্ছে কিছু টুকটাক আলোচনা করা আছে। এরপর হচ্ছে অ্যাসিডিটি, ওই যে আমরা দেখেছিলাম না অ্যাসিডিটির সমস্যাটা কেন হয়, বা অ্যাসিডিটির সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার উপায় কি কি। যে আমরা ঝাল জাতীয় খাবার কম খাবো, মশলা জাতীয় খাবার কম খাবো, বাইরের তেল চর্বি জাতীয় খাবার কম খাবো, আমরা সুষম খাবারটা বেশি খাবো, চা কফি এগুলো আমরা কম খাবো, বা খালি পেটে ফলের রস কম খাবো। এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে কাজগুলো করতে পারি। বা অনেক সময় আমরা দেখতে পারি হচ্ছে আমাদের অ্যাসিডিটির সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে পরিত্রাণ পেতে পারি, যে আমরা অ্যান্টাসিড খেতে পারি, ওই বিষয়গুলো এখানে টুকটাক আসতে পারে। আর আরেকটা যে টপিক আছে সেটা হচ্ছে পিএইচ। তো এই পিএইচ এর মধ্যে হচ্ছে মূলত পিএইচ এর গুরুত্বটা, মানে আমরা যে বিভিন্ন পদার্থের পিএইচ আছে, এই পিএইচটা জানার গুরুত্বটা কি আমাদের এই বিভিন্ন পিএইচ জানার গুরুত্বটা কি। বিভিন্ন মনে করো কসমেটিক্স আছে, বা হচ্ছে বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন যে অংশগুলো আছে, রক্ত বলো, লালা বলো, বা পাকস্থলীর যে অ্যাসিডটা আছে, এইগুলোর পিএইচটা জানার গুরুত্বটা কি, বা এদের পিএইচ যদি একটু কম বেশি হয় তাহলে কি হতে পারে। আবার মনে করো মাটির ক্ষেত্রে হচ্ছে একটা আদর্শ পিএইচ কোনটা, এর থেকে পিএইচ যদি কম হয়ে যায় তাহলে মাটিতে আমরা কি ধরনের পদার্থ প্রয়োগ করব। আবার মাটির পিএইচ যদি আমাদের খুব বেশি বেড়ে যায় তখন আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এই যে বিষয়গুলো আছে পিএইচটা বা পিএইচ জানার যে গুরুত্বটা, এইগুলো হচ্ছে মূলত এই টাইপ 4-এ সাজানো হয়েছে।
ঠিক আছে, ওই বিষয়গুলো হচ্ছে মূলত এই টাইপ 4 এ সাজানো হয়েছে, যে বিভিন্ন উদ্দীপক দেওয়া হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো যে বিভিন্ন বোর্ডগুলোতে প্রশ্নগুলো কিভাবে আসে। বা বলতে পারো হচ্ছে যে আমাদেরকে তো আর ডিরেক্ট বলে দিবে না যে পিএইচ এর গুরুত্ব কি, আমাদেরকে তো বিভিন্ন তোমাদেরকে সিনারি দিয়ে দিবে, তাই না? আমাদেরকে বিভিন্ন রকমের সিনারি দিবে বা বিভিন্ন ঘটনা দিবে, এই ঘটনা বেস করে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে ওখানে কি চেয়েছে, যে পিএইচ কি বেড়ে গেছে নাকি পিএইচ কমে গেছে, না কীরকম আমাদের প্রশ্নটা অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ওখানে বুঝতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা কিছু বোর্ডের প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছি, যাতে করে আমরা যেন বুঝতে পারি যে এরকম যদি আমাদের ইনফরমেশন দেয় তাহলে আমাদেরকে কি অ্যান্সার করতে হবে। এমনও হতে পারে সবসময় তো আর সেম রকম উদ্দীপক দিবে না, বাট আমাদের যদি একটা উদ্দীপক জানা থাকে বা আমরা যদি 2-3টা উদ্দীপক দেখি, তখন কিন্তু আমরা সহজেই ক্যাচ করতে পারি যে না, আরেকটা যদি ভিন্ন উদ্দীপক দেয় তাহলে আমরা বলতে পারি যে ওই উদ্দীপক থেকে আমাদের কাছে কি তথ্য চাচ্ছে বা সে ওই প্রশ্ন থেকে আমাদের কাছে কি তথ্য চেতে পারে, সেটা হচ্ছে আমরা মোটামুটি ধারণা করতে পারি। তো এই জন্য হচ্ছে বিভিন্ন উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া বা উদ্দীপক ছাড়া প্রশ্ন দেওয়ার কারণ। ঠিক আছে, এই যে বিভিন্ন দৃশ্যকল্প দেওয়া আছে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির জমিতে হচ্ছে মাটির পিএইচ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তারা কীরকম ব্যবস্থা গ্রহণ করবে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে মূলত এই টাইপটা সাজানো হয়েছে। আচ্ছা, আমাদের যদি এর পরবর্তী টাইপে যদি আমরা চলে যাই, এর পরবর্তী আচ্ছা, আমাদের পরবর্তী টাইপে কি বলছে, পরবর্তী টাইপ 5-এ বলেছে হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য ও ব্যবহার, অর্থাৎ ক্ষারের যে কি কি বৈশিষ্ট্যগুলো আছে বা ক্ষারের কি কি কাজগুলো আছে, ক্ষার আমরা কি কি কাজে ব্যবহার করি, ওই বিষয়গুলো হচ্ছে আমাদের এই টাইপের মধ্যে আসে। ক্ষারের বৈশিষ্ট্য বলতে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে OH- বা হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, বা আমরা বলতে পারি হচ্ছে এটা একটু পিচ্ছিল জাতীয়, বা এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হচ্ছে লবণ পানি উৎপন্ন করে। তো এই যে বৈশিষ্ট্যগুলো আছে মূলত ক্ষারের ক্ষেত্রে, এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে আমাদের এখানে চেয়েছে। আর এরপরে হচ্ছে ক্ষারের যে ব্যবহারগুলো আছে, ক্ষারের ব্যবহারের মধ্যে হচ্ছে আমরা জানি মাটি যদি অতিরিক্ত অম্লীয় হয় তখন আমরা ক্ষার ব্যবহার করি। আবার হচ্ছে যদি আমরা যে টুথপেস্ট ব্যবহার করি ওটাও একটা ক্ষারীয় প্রকৃতির পদার্থ। এরপরে হচ্ছে বিভিন্ন লোশন থাকে একটু ক্ষারীয় টাইপের, সাবান উৎপন্ন করা হয়। এর পাশাপাশি হচ্ছে আমাদেরকে যদি কোনো কারণে মৌমাছি যদি কামড় দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্ষার ব্যবহার করি। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের এই ক্ষারের ব্যবহারের মধ্যে আসবে। আর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে টুকটাক কিছু বিক্রিয়া আসে, যেমন হচ্ছে যে এখানে যেমন এক্স আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তার মানে এখানে ক্যালসিয়াম অক্সাইড হবে। তো এখানে ক্যালসিয়াম অক্সাইড হলে এখানে ক্যালসিয়াম সালফেট এবং পানি আসবে। এরপর আবার হচ্ছে সেম এখানে হাইড্রোজেন ক্লোরাইড আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে ওয়াইতে তাহলে উৎপন্ন হবে হচ্ছে কি NaCl বা লবণ উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড, পাশাপাশি পানি উৎপন্ন হবে। তো আমাদের এখানে প্রশ্ন বলেছে এক্স ও ওয়াই, মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে একটা ক্ষার, আর ওয়াই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে এক ধরনের লবণ। তো এদের ধর্ম কি একই ধরনের কিনা বা এদের ধর্মতে কি কি ভিন্নতা আছে, ওই বিষয়গুলো আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে দৈনন্দিন জীবনে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জাতীয় পদার্থের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি হচ্ছে এই যে দুই ধরনের বিকার আছে, একটাতে হচ্ছে নীল লিটমাস কাগজ ডুবানো হলে লাল হয়ে গেছে, তার মানে যেহেতু লিটমাস কাগজ লাল হচ্ছে তার মানে এটা অ্যাসিড। আবার হচ্ছে লাল লিটমাস কাগজ ডুবানো হলে নীল হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ক্ষার। তো এরকম বিভিন্ন হচ্ছে বিষয়গুলো আছে। এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, এখানে এরকমই হচ্ছে মোটামুটি আমাদের টাইপটা। ঠিক আছে, ক্ষারের যে টাইপটা আছে এটা হচ্ছে মূলত এই ধরনেরই টাইপ, এই ধরনের প্রশ্নগুলোই আসে। এরপরে হচ্ছে প্রশমন একটা টাইপ আছে। প্রশমনটা তো আমরা জানি যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে হচ্ছে লবণ উৎপন্ন করে, ওটা হচ্ছে প্রশমন, লবণ এবং পানি উৎপন্ন করে। তো ওই প্রশমনটা এখানে হচ্ছে আমাদের বিভিন্ন প্রশমনের ব্যাখ্যা করা লাগে। তো ব্যাখ্যা যদি করতে বলে সেক্ষেত্রে হচ্ছে কি জাস্ট প্রশমনের সংখ্যাটা বলবো, আমাদের এই উদ্দীপকে যে বিক্রিয়াটা দেওয়া আছে এখানে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার আর কোনটা লবণ উৎপন্ন হচ্ছে কোনটা পানি উৎপন্ন হচ্ছে, এইগুলো জাস্ট আমরা হচ্ছে একটু টুকটাক ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই প্রশমন বিক্রিয়ার ধরন যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা করব। এরপরে হচ্ছে যে ওই যে এক একজনের হাতে বা পায়ে যদি বিভিন্ন জায়গায় যদি মৌমাছি কামড় দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কী ব্যবহার গ্রহণ করি, বা ওইটা যদি আমরা গ্রহণ করি সেখানে প্রশমনটা কিভাবে হচ্ছে ওইগুলা। এরপর হচ্ছে ওই যে আমরা একটু আগে দেখেছিলাম হচ্ছে যে অ্যান্টাসিড খেলে পেটের ব্যথাটা কমে যায় বা অ্যাসিডিটি কমে যায়। কেন? কারণ অ্যান্টাসিড হচ্ছে একটা ক্ষার, আর আমাদের পেটে হচ্ছে যখন অ্যাসিড বেড়ে যায় তখন হচ্ছে অ্যাসিডিটি হয়, তার মানে অতিরিক্ত অ্যাসিড আর ক্ষার মিক্স হয়ে হচ্ছে তখন কি প্রশমন বিক্রিয়া হয়। তো এই টাইপটা আছে। এরপরে হচ্ছে মোস্তাক সাহেব ওই যে একই জিনিস, বিরিয়ানি খাওয়ার পরে হচ্ছে তার পেটে হচ্ছে পাকস্থলীতে সমস্যা দেখা দেয়, তো ওইগুলো থেকে পরিত্রাণের উপায় কি। তো এই রকমের অ্যাসিডিটি থেকে বাঁচার যে উপায়গুলো আছে এগুলো হচ্ছে এখানে আছে। এরপরে যদি আমরা টাইপ 7টা দেখি, এটা হচ্ছে মূলত লবণের ব্যবহার।
ঠিক আছে। টাইপ 7টা হচ্ছে মূলত লবণের ব্যবহার, অর্থাৎ লবণটা হচ্ছে আমরা কি কাজে ব্যবহার করি। আমরা জানি লবণটা হচ্ছে খাবারের স্বাদ বৃদ্ধি করে, এরপরে হচ্ছে শেভিং ফোম তৈরিতে লবণ ব্যবহার করা হয়, এরপরে হচ্ছে বিভিন্ন কৃষিক্ষেত্রে হচ্ছে লবণের ব্যবহার আছে, শিল্পক্ষেত্রে লবণের ব্যবহার আছে। তো এই যে ব্যবহারগুলো আছে এগুলোই হচ্ছে মূলত আমাদের এখানে একটু বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। এই যে বিক্রিয়া একটা দেওয়া আছে, মানে তোমাদের হচ্ছে ডিরেক্ট ওরকম বিক্রিয়া থাকবে না, 2-3টা বিক্রিয়া বা 4টা বিক্রিয়া হচ্ছে একটু দেখে যেতে হবে। আমি মোটামুটি যতটুকু সম্ভব আমি এখানে বিক্রিয়া দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট বেশি। তো এই বিক্রিয়াগুলো যদি তোমার একটু জানা থাকে তোমার জন্য অ্যান্সার করাটা সহজ হবে। তো এই যে সোডিয়াম কার্বনেট আছে, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এরা বিক্রিয়া করে হচ্ছে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আর আমরা জানি কি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এক প্রকারের লবণ। তো তখন হচ্ছে আমাদেরকে লবণের ওই যে শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে ব্যবহারগুলো ব্যাখ্যা করতে হবে। যে আমি একটু আগে বলেছিলাম লবণের যে ব্যবহারগুলো আছে শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এবং হচ্ছে শিল্পক্ষেত্রে লবণের ব্যবহারগুলো। আর এখানে যে লবণটা হবে সেটা হচ্ছে কি NaCl। তো এই যে লবণের ব্যবহারগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে এখানে টুকটাক একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এর পরের টাইপে যদি আমরা দেখি আমাদের হচ্ছে এখানে বিভিন্ন বিকারক দেওয়া আছে। বিকারকে হচ্ছে যেগুলো রক্ষিত আছে ওই রক্ষিত বস্তুগুলোর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো বা মানব জীবন উৎপন্ন ধাতব যৌগের ব্যবহার মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব জীবন বলতে হচ্ছে কৃষিক্ষেত্র আছে, এছাড়া হচ্ছে যে পটাশিয়াম স্টিয়ারেট আছে, সোডিয়াম স্টিয়ারেট আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা শেভিং ফোম পাই। এরপরে হচ্ছে খাবারের স্বাদ বৃদ্ধি করে, বা শিল্পক্ষেত্রে তো অবশ্যই আছে, কৃষিক্ষেত্রে আছে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে হচ্ছে টুকটাক আমরা মিক্স করে হচ্ছে আমরা এখানে ব্যাখ্যা করে দেব। আচ্ছা, এইগুলাই আছে মোটামুটি আমাদের এখানে বিক্রিয়ক টিক্রিয়ক, বাট সব মানে বলতে পারো যে সব প্রশ্নগুলো বলতে পারো সেম টাইপের। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন বলতে পারো প্রায় সেম টাইপেরই, এগুলো এরকমই প্রশ্নগুলো আমাদের এখান থেকে আসে। আচ্ছা, এরপরে আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় কি, এসো বলকে জানি। এইখানে হচ্ছে মূলত আমাদের বল নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে বা যেই আমাদের বিভিন্ন বল নির্ণয় ম্যাথগুলো আসে ওখান এই অধ্যায় থেকে আসে। আর এছাড়া হচ্ছে কিছু টুকটাক আমাদের এখানে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখান থেকে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো 3 স্টার দেওয়া, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো 2 স্টার দেওয়া। তো এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের এখান থেকে একটু পড়তে হবে এই অধ্যায় থেকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি আমাদের এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা অ্যান্সার করতে পারবো। তো অভিকর্ষ কাকে বলে, আবর্ত ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ বল কাকে বলে, নিউটনের প্রথম সূত্র কি। তো এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এই অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই। আর এই অধ্যায়টা আমি বারবার বলছি খুবই সহজ একটা অধ্যায়, তো আমরা এই অধ্যায়টা কেউ স্কিপ করব না। ঠিক আছে, যদি আমরা কেউ মানে এই অধ্যায় মানে এই বিজ্ঞানের মধ্যে সব থেকে সহজ হচ্ছে 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর একটা হচ্ছে এই দশম অধ্যায়। তো এই 2টা অধ্যায় আমরা কেউ স্কিপ করব না। ঠিক আছে, কারণ আমাদের এইবারে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকেও প্রশ্ন আসবে, তো আমরা কেউ এই অধ্যায় কেউ স্কিপ করব না, কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বললামই এই অধ্যায় থেকে বলতে পারো প্রায় সব মিলে MCQ CQ বা হচ্ছে শর্ট কোশ্চেন সবগুলো মিলাই কিন্তু আমরা এখান থেকে 20 নম্বরের প্রশ্ন পাবো। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, তো এই এই যে সংজ্ঞাগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্ন, তো এগুলো আমরা বেশি বেশি ভালো করে পড়বো। পাশাপাশি বইটা তো আমরা পড়বই, বা একটু আমাদের সম্পর্কে আইডিয়া তো রাখতেই হবে। পাশাপাশি এগুলো হচ্ছে আমরা পরীক্ষার সময় বলো বা পরীক্ষার আগের দিন বলো এই সংজ্ঞাগুলো আমরা একটু বেশি বেশি দেখে যাব, যাতে করে আমরা যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে অনুধাবনমূলক প্রশ্ন আছে বা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো বলতে পারো অনেকটা সিমিলার টাইপের, বা অনেকে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়। যেমন হচ্ছে যে গাড়ির চালককে সিট বেল্ট পরতে হয় কেন, এটা একটা প্রশ্ন। আবার সেম টাইপেরই আরেকটা প্রশ্ন হচ্ছে কি, চালকের জন্য সিট বেল্ট পরা জরুরি কেন। দুটো একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে আর কি। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায়, মানে হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে কি পৃথিবীকে যে আকর্ষণ করে বা পৃথিবী যে অন্যান্য বস্তুকে আকর্ষণ করে, ওটাই তো মহাকর্ষ বল। তো ওই বলগুলো নিয়ে হচ্ছে টুকটাক আলোচনা করতে হবে। ঘর্ষণ কি প্রয়োজনীয় উপদ্রব কেন, কারণ ঘর্ষণ একদিকে যেমন আমাদের উপকার করে আবার একটু কিছু ক্ষতিও করছে, যেমন শক্তির অপচয় হয় হচ্ছে ঘর্ষণ বলের কারণে, তাই না। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে এই অধ্যায় থেকে হচ্ছে একটু আলোচনা করতে হবে। এরপরে 5 নাম্বার যেটা দিয়েছে হচ্ছে বিমানের যাত্রীকে সিট বেল্ট পরতে হয় কেন। এই যে জাস্ট জড়তা নিয়ে হচ্ছে অনেক প্রশ্ন আসে এখান থেকে। এরপর হচ্ছে নিউটনের কিছু মানে পরিমাণ আছে, যেমন 50 নিউটন বল বলতে কি বোঝায়, 50 নিউটন বল বলতে কি বোঝায়, নিউটনের তৃতীয় সূত্রটা ব্যাখ্যা করো, নিউক্লিয়ার বোমা বা হচ্ছে প্রবাহী ঘর্ষণ কাকে বলে, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে টুকটাক আলোচনা করা আছে। আলোচনা করা আছে বলতে আলোচনা না, এটা হচ্ছে মূলত আমাদের অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এইগুলো হচ্ছে আমরা একটু দেখব বা দেখে যাব।
এরপরে যদি আমরা গ ঘতে যদি চলে আসি, দেখা যায় হচ্ছে গতে মূলত হচ্ছে জড়তা টাইপের প্রশ্ন। জড়তা কি জিনিস? কোনো একটা বস্তু যে অবস্থায় থাকে সেটা সেই অবস্থায় থাকতে চায়। যেমন মনে করো কোনো একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, বা কোনো স্থির বস্তু যদি হঠাৎ করে গতিশীল হয়ও সে স্থির থাকার একটা প্রবণতা দেখে। তো এই জন্য দেখা যায় হচ্ছে হঠাৎ করে যদি গতিশীল হয় তাহলে পিছন দিকে হেলে পড়ে, যদি হঠাৎ করে কেউ স্থির হয় মানে গতিশীল ছিল হঠাৎ করে যদি কেউ স্থির হয় তাহলে সে সামনের দিকে হেলে পড়ে। তো এই যে বিষয়গুলো আছে, তো এইগুলো হচ্ছে মূলত এই টাইপের খুবই সহজ সহজ টাইপগুলো আছে, খুবই সহজ সহজ প্রশ্নগুলো আসে। আচ্ছা, এরপর হচ্ছে বলের পরিমাণ। এটার কি? এটার তো সূত্র নাই, মানে সূত্র নাই বলতে সূত্র আছে বাট না থাকার মতনই বলতে পারো। একটা সূত্র, তাও সূত্রটা কি? F = ma। তো এইখান থেকে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তোমাকে F দিয়ে দিবে, A দিয়ে দিবে, M বের করতে বলবে। কখনো আবার তোমাকে M দিয়ে দিবে, A দিয়ে দিবে, F বের করতে বলবে। কখনো F বলে দিবে, M বলে দিবে, তোমাকে বলবে হচ্ছে A নির্ণয় করো। তার মানে কি সবগুলা কি আমাদের সেম প্রশ্ন, জাস্ট এক এক সময় এক একটা নির্ণয় করতে বলে। যেমন মনে করো এই যে এখানে দেখো আমাদের এখানে ত্বরণ নির্ণয় করতে বলছে। পরের প্রশ্ন হচ্ছে বলের মান, মানে এখানে হচ্ছে আমাদেরকে এ নির্ণয় করতে বলছে, এখানে বলের মান মানে হচ্ছে এফ নির্ণয় করতে বলছে। পরের প্রশ্নে দেখবো হচ্ছে আমাদেরকে ওখানে এম নির্ণয় করতে বলবে। তার মানে কি প্রশ্নের সূত্র সেম, বা বলতে পারো হচ্ছে মানে জাস্ট তথ্যগুলো ভিন্ন ভিন্ন দিয়ে দেয়, যার কারণে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন মান বের করি, বাট সূত্র কিন্তু ঘুরে ফিরে ওই একটাই, F = ma, তাই না? আর আরেকটা যেটা সূত্র আছে সেটা হচ্ছে এ নির্ণয় সূত্র আছে। এই যে এটা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে v - u ভাগ হচ্ছে টি, মানে হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়। তো এই সূত্রগুলো থেকে হচ্ছে টুকটাক কিছু ম্যাথ আসতে পারে, বাট খুবই সহজ সহজ ম্যাথগুলো আসবে, ঠিক আছে? একটাও কঠিন কোনো ম্যাথ আসবে না। তো এই অধ্যায়টা সবাই আমরা একটু ভালোভাবে পড়ে যাব। এই যে বিভিন্ন বলের মান, মানে এফ এর মান বের করো, আবার বলছে হচ্ছে এম এর মান বের করো, বস্তুটির ভর কত। তার মানে সব এই টাইপেরই প্রশ্ন। এরপরে আমাদের যে টাইপ 5 দেওয়া আছে রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল বলতে হচ্ছে যে আমি যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, বস্তুটা আমার উপরে ঠিক সেম একটা বল প্রয়োগ করবে, যার ফলে কি হয় আমরা রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারি, আমরা বিভিন্ন যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারি। এগুলো হচ্ছে মূলত ক্রিয়া প্রতিক্রিয়া বল, ঠিক আছে? তো যখন মনে করো ক্রিয়া বলটা বেশি হয়ে যায় তখন একটা বস্তুর অবস্থান পরিবর্তন হয়, আর মনে করো প্রতিক্রিয়া বল যখন বেড়ে যায় তখন মনে করো যেই বস্তুটা বল প্রয়োগ করছিল তার অবস্থানটা চেঞ্জ হয়ে যায়। মনে করো যে কেউ একজন চলন্ত গাড়িতে যদি ধাক্কা দিয়ে দাঁড়ায়, এমন তো না যে গাড়ি থেমে যাবে, তাই না? যেহেতু গাড়ির তখন বলটা বেশি ছিল তখন করবে কি, যে গাড়িটাকে থামাচ্ছে তাকে সহ নিয়ে একটু পিছন দিকে চলে যাবে, তাই না? কারণ গাড়ির বেগ বেশি ছিল। তো এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো সাজানো আছে। এরপরে যে টাইপ 6টা আছে সেটা হচ্ছে বলের প্রকৃতি এবং ঘর্ষণ বল। এখান থেকে হচ্ছে বলতে পারো বলের প্রকৃতিটা, এই যে বলের প্রকৃতি এইটা মূলত একটু একটু কম আসে, বলতে পারো এটা তুলনামূলক কম আসে বলের প্রকৃতিটা। বাট ঘর্ষণ বল থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসে। ঘর্ষণ বল থেকে তোমাকে প্রায় বলে দিবে, দেখবে যে একটা বস্তুকে এরকম বেগে গতিশীল করে দেওয়া হলো, সেটা কিছু দূর গিয়ে পরে থেমে গেল, এখন এই থেমে যাওয়ার কারণটা কি? বা অনেক সময় দেওয়া যায়, অনেক সময় আমরা দেখে হচ্ছে প্রশ্ন দেয় যে একটা বস্তু উপর থেকে পড়ছে, পড়তে পড়তে দেখা যাচ্ছে এক সময় তার বেগটা কিছুটা কমে যায়, এই কমে যাওয়ার কারণটা কি? তো এই যে ঘর্ষণ বলগুলো আছে, প্রবাহী ঘর্ষণ বলো, আবর্ত ঘর্ষণ বলো, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, তো এই ঘর্ষণ বলগুলো যদি আমাদের একটু জানা থাকে বা আইডিয়া থাকে, আমরা কিন্তু খুব সহজে এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবো। যেমন মনে করি যে উদ্দীপক দেওয়া আছে যে প্রথম ক্ষেত্রে একভাবে থামে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বস্তুটা একটু দূরে গিয়ে থামে, এখন কারণটা কি? কারণ হচ্ছে ঘর্ষণ বল কম। মনে করো একটা খুব খসখসে জায়গায় যেই বস্তুটা 10 সেকেন্ডে থেমে যাচ্ছে, দেখা যায় হচ্ছে আরেকটু যদি কোনো মসৃণ জায়গা থাকে, ওই একই বস্তু একই বেগে যদি আমরা নিক্ষেপ করি, দেখা যাচ্ছে সে 10 সেকেন্ডে না থেমে সে 15 সেকেন্ডে থামছে বা 20 সেকেন্ডে থামছে। তো এই যে তারতম্যটা কারণটা কি? কারণ কি? কারণ হচ্ছে ঘর্ষণ বল কম বেশি হয়। একটা জায়গায় যদি ঘর্ষণ বল বেশি হয় তখন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বস্তুটা আগে আগে থেমে যায়, আর কোনো একটা তলে যদি ঘর্ষণ বলটা কম হয় তখন দেখা যাচ্ছে বস্তুটা খুব আস্তে আস্তে থামে। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত এখানে আলোচনা করা আছে, বা এই টপিকগুলো থেকে হচ্ছে মূলত প্রশ্নগুলো আসে। এইখান থেকে আমরা বলতে পারি যে ঘর্ষণের কারণে গাড়ি থেমে যায় কেন, বা হচ্ছে কোনো বল কাজ না করলে গাড়ি থামানো সম্ভব হয় না, মানে এই যে বিষয়গুলো আছে মূলত সবগুলো সেম টাইপেরই, বা উত্তর বলতে পারো সেম, জাস্ট প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তো প্রশ্নগুলো যদি আমরা একটু পড়ি, আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, দেখা যায় হচ্ছে কি সবগুলো আমাদের পড়া অধ্যায় বা পড়া টপিক, জাস্ট আমাদেরকে একটু একটু আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, এই ঠিক আছে।
আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের দশম অধ্যায়। আমরা যদি আমাদের এই বিজ্ঞানের সর্বশেষ অধ্যায়ে যদি চলে আসি টাইপের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেম আবার এটার প্রথম টাইপটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক। এখানে বিভিন্ন স্টার দিয়ে সাজানো হয়েছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বোর্ডে আসছে ওগুলো। এরপরে কম প্রশ্নগুলোকে একটু চকলেট কালার টাইপের একটা কালার দিয়ে হচ্ছে আলাদা করা হয়েছে, আর যেটা তুলনামূলক আরেকটু কম সেটা হচ্ছে 1 স্টার দেওয়া বা কালো করে দাগানো আছে। তো এই সবগুলোই হচ্ছে মূলত আমাদের, তোমরাও দেখেছো বিভিন্ন গাইড বা দেখার সময় দেখা যায় হচ্ছে যে এইগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে বেশি আসছে, তাই না? এগুলো কিন্তু আমরা বোর্ড পরীক্ষা যদি অ্যানালাইসিস করি, বিভিন্ন বোর্ড যদি অ্যানালাইসিস করি, বা বিভিন্ন যে স্কুলে টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। যদিও তোমাদের প্রি টেস্ট শেষ, বাট এই প্রশ্নগুলো দেখবা অনেকের প্রি টেস্টে কমন চলে আসছে। ঠিক আছে, দেখবো হচ্ছে এই প্রশ্নগুলো অনেকের প্রি টেস্টে কমন আসছে, বা দেখবা টেস্টের জন্য পড়বা, এখান থেকে আবার দেখবা কিছু কিছু প্রশ্ন টেস্টে চলে আসছে। ঠিক আছে, আর বোর্ডে তো আসবে ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে আমরা একটু দেখবো। এরপর হচ্ছে দ্বিতীয় যে টাইপটা আছে সেটা হচ্ছে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো হচ্ছে যে আমরা একটু আগে বলেছিলাম 2 মার্কের জন্য আসে এই প্রশ্নগুলো থেকে, বা সৃজনশীলের খতে আসতে পারে, বা হচ্ছে ওই যে আলাদা করে যে 2 মার্কের প্রশ্নগুলো আসে ওখান থেকে আসতে পারে। তো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যে ফিউজ ব্যবহার করার কারণটা কি, বা কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন। আমরা বাসা বাড়িতে প্রায় দেখে হচ্ছে একটা জিনিস লেখা থাকে 220 ভোল্ট 80 ওয়াট। ঠিক আছে, প্রায় লেখা থাকে হচ্ছে কি 220 ভোল্ট 80 ওয়াট, এই জিনিসটা লেখা থাকে 220 ভোল্ট আর হচ্ছে 80 ওয়াট, এই জিনিসটা লেখা থাকে। এই জিনিসটা লেখার কারণটা কি, বা এটা দিয়ে কি বোঝানো হয়, ওই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায়, তড়িতের সিস্টেম লসের কারণ কি, তড়িৎ প্রলেপন বলতে কি বোঝায়, তড়িৎ মুদ্রণ কি জিনিস, ফিউজের ধাতুর ক্ষেত্রে গলনাঙ্কটা কম নেওয়া হয় কেন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে মূলত এখানে টুকটাক আলোচনা করা হয়। আচ্ছা, এর পরের টাইপে যদি আমরা চলে যাই, এরপরে যে টাইপগুলো সেটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন প্রশ্নের গ ঘয়ের যে টাইপগুলো আছে সেটা। আচ্ছা, এইটার যে টাইপটা আছে সেটা যদি আমরা দেখি, আমাদের টাইপ 3তে আছে হচ্ছে মূলত ব্যাটারিটা। এখানেও কিছু প্রশ্ন আছে যে এলইডি বাল্বগুলো কি কাজ করে, বাসা বাড়িতে তড়িৎটাকে আমরা সমান্তরাল সংযোগ কেন দেওয়া হয়, লোডশেডিং কি জিনিস কেন হয়, বা হচ্ছে সিস্টেম লস কি জিনিস, এনার্জি সেভিং বাল্ব যেগুলো আছে এগুলোর সুবিধা কি, একটা দুটো সুবিধা লিখতে বলতে পারে। তো এইগুলো হচ্ছে মূলত সব 2 মার্কের জন্য আসতে পারে। আর এরপর হচ্ছে আমরা যদি সৃজনশীলের গ ঘতে যদি চলে যাই, আমাদের টাইপ 3 যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি কার্যক্রম। তো ব্যাটারি কার্যক্রমের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি হচ্ছে চিত্র 2 এর ক্ষেত্রে, মানে যে চিত্র 2 যেটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে গঠন প্রণালী, বা এটাকে কিভাবে গঠন করা হয়েছে। ঠিক আছে, কি কি ব্যবহার করা হয়েছে। আমরা জানি ব্যাটারি তৈরিতে 3 ধরনের ব্যবহার, মানে পদার্থ ব্যবহার করা হয়, অ্যানোড, ক্যাথোড, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইট। তো ওই বস্তুগুলোর গঠনটা কিভাবে তৈরি হয়েছে, বা এটা ব্যাটারিটা কিভাবে তৈরি করা হয়েছে, ইলেকট্রনটা প্রথমে ক্যাথোড থেকে অ্যানোডে নেওয়া হয়েছে নাকি অ্যানোড থেকে ক্যাথোডে নেওয়া হয়েছে, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে মূলত আমাদের এখানে আলোচনা করতে হবে, বা একটু ব্যাখ্যা করতে হবে বলতে পারো ব্যাটারিটা। যদিও ব্যাটারির কার্যক্রমটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপ না, আমি আবার বলতেছি ব্যাটারি কার্যক্রমটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপ না, এটা খুব কম আসে। দেখা যায় হচ্ছে বিগত 2-3 বছরের বোর্ডে দেখা যায় 1বার 2বার আসতে পারে বা আসছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমি বলবো এটা সবার পরে পড়ো, আগে হচ্ছে বাকি টাইপ যেগুলো আছে, বর্তনী বলো বা ম্যাথগুলো যেগুলো আছে, তড়িৎ বিশ্লেষণ আছে, এগুলো আগে পড়বা, এগুলো পরে লাস্টে যদি সময় পাও ইনশাল্লাহ পড়বা। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের টাইপ 4 যেটা আছে বর্তনী। এই টাইপ 4 এর বর্তনী টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বর্তনী টাইপটা কি খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এখান থেকে কি রকম প্রশ্ন আসে দেখবো হচ্ছে তোমাদেরকে, যে যেমন এখানে কি দেওয়া আছে, সিরিজ বর্তনী দেওয়া আছে। কারণ কি, কারণ সবগুলো যন্ত্র পাশাপাশি যোগ করা। তো এখন সিরিজ বর্তনীটা আমরা যদি ঘরে সংযোগ দেই তাহলে সুবিধা কি, বা সিরিজ বর্তনীটা অসুবিধা কি কি, এইগুলা বিভিন্ন আলোচনা আছে। এরপর হচ্ছে সমান্তরাল বর্তনী কাকে বলে, সমান্তরাল বর্তনীর চিত্র আছে এখানে। আমরা যদি একটু দেখি সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে, আমরা দেখি হচ্ছে এই যে সমান্তরাল বর্তনীর চিত্র দেওয়া আছে। দেখো এখানে 2 রকমের চিত্রই দেওয়া আছে, এখানে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ফার্স্টে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে সিরিজ বর্তনী বা শ্রেণী বর্তনী বলতে পারো। আর পরের যে ছবিটা দেওয়া আছে দেখো সবগুলা হচ্ছে একটা তারে যুক্ত আছে, প্রত্যেকটা যন্ত্র। এইটাও একটা তারে যুক্ত, আবার এটাও একটা তারে যুক্ত, আবার এটা একটা তারে, সবগুলা কি একটা কমন তারে যুক্ত আছে। আবার এই পাশটাও কিন্তু সেম, সবগুলা একটা কমন তারে যুক্ত আছে। তো এই ধরনের যে বর্তনীগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সিরিজ সমান্তরাল বর্তনী। এটাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল বর্তনী, আর এটাকে বলি হচ্ছে আমরা সিরিজ বা শ্রেণী বর্তনী। এটাকে সমান্তরাল বা প্যারালাল বর্তনী বলে, প্যারালাল।
সমান্তরাল বা প্যারালাল বর্তনী বলা হয়। তো আমরা জানি আমাদের বাসাবাড়িতে সংযোগের ক্ষেত্রে এই বর্তনীটা সুবিধাজনক কেন, কারণ প্রতিটার জন্য আলাদা আলাদা সুইচ থাকে, কোন একটা যন্ত্র নষ্ট হইলেও সবগুলো যন্ত্র নষ্ট হয় না। তো এই যে বিষয়গুলো আছে এগুলোর জন্য হচ্ছে সমান্তরাল বর্তনীটা আমাদের বাসাবাড়ির জন্য সুবিধাজনক। সিরিজটা সুবিধাজনক নয় কেন, কারণ হচ্ছে এখানে কোনো একটা যন্ত্রের জন্য আলাদা করে সুইচ নাই। মানে হচ্ছে যদি আমি এই সুইচটা অন করে দেই, এই সুইচটা অন করে দিলে দেখা যাবে হচ্ছে একসাথে সবগুলা বাল্ব জ্বলতেছে, কিন্তু আমার প্রয়োজন নেই সবগুলা বাল্ব। দিনের বেলা দেখা যায় হচ্ছে যে কোনো একটা কাজের জন্য আমার একটা বাল্ব হলেই চলতেছে, কিন্তু আমি ওটা জ্বালাতে পারবো না। কেন? কারণ আমার প্রত্যেকটা বাল্বের জন্য একটাই সুইচ, তাই না? ওই একটা সুইচ যদি আমি অন করি আমার একসাথে সবগুলা বাল্ব জ্বলবে। তো যার কারণে হচ্ছে এই সিরিজ বর্তনীটা আমাদের বাসাবাড়ির জন্য খুব একটা সুবিধাজনক না। তো ওই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের এই টাইপের মধ্যে আছে। এই টাইপে বলতে পারো সবগুলোই সিমিলার টাইপের। আমি জাস্ট বুঝার জন্য হচ্ছে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, বাট বলতে পারো হচ্ছে সবগুলাই প্রায় সিমিলার টাইপ। ঠিক আছে, তুমি যদি 2-3টা পারো তুমি সবগুলা টাইপে ইনশাল্লাহ পারবা। তো এই ছিল হচ্ছে মোটামুটি এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের এই টাইপের মধ্যে প্রশ্ন। এরপরে যদি আমরা পরবর্তী টাইপে চলে যাই, তড়িৎ বিশ্লেষণ। তো এই তড়িৎ বিশ্লেষণটা আমি বলেছিলাম যে ম্যাথ মোটামুটি বলতে পারো 8টা বোর্ডের মধ্যে 6টা বা 5টা বোর্ডে আসবে, বাকি 2-3টা বোর্ড হচ্ছে দেখবা তড়িৎ বিশ্লেষণ চলে আসছে। বা এমনও হতে পারে একটা ম্যাথের মধ্যেই গতে বলছে তড়িৎ বিশ্লেষণ, ঘতে বলে দিছে হচ্ছে কি ম্যাথের কথা বলে দিছে, এরকম প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদেরকে তড়িৎ বিশ্লেষণ থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে অবশ্যই। আর একটা জিনিস ভুললে চলবে না, গতানুগতিক প্রশ্নের ধারা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু নতুন নতুন প্রশ্নের মান আসতেছে। তো এখন আমি যে বলে দিব যে একটা টাইপ একদম ছেড়ে দিতে, এখন কিন্তু আসলে ওই রকম আশা নাই। তো সবাই একটু আমরা পড়াশোনা শুরু করে দিব, কারণ হচ্ছে বিভিন্ন টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আমাদেরকে যদি ভালো করতে হয়, পাশ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে পড়তে হবে। আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি এই যে 25-এর যে ব্যাচগুলো আছে, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দুইটাতেই দেখলাম যে গত বছরের তুলনায় পাশের হার কিন্তু যথেষ্ট কম। তো আমাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে এখন থেকে, কারণ সময় কিন্তু আর বেশি নেই। আচ্ছা, তো এই যে তড়িৎ বিশ্লেষণ বলতে হচ্ছে মূলত এই যে ছবিগুলো আছে আমাদের বইতে, এই ছবিগুলোর যে ব্যাখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে আলোচনা করতে হবে। এই বিভিন্ন যে প্রলেপ দেওয়ার যে কাজগুলো, মনে করো একটা চামচের উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া বা একটা ঘড়ির উপরে বিভিন্ন ধাতুর প্রলেপ দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের এই তড়িৎ বিশ্লেষণ থেকে আসতে পারে বা আসবে। এরপরে যদি আমরা যাই, আমাদের কিন্তু ম্যাথের যে টপিকটা আসবে সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে জাস্ট বলছে হচ্ছে ব্যাটারি ব্যবহার করে আমরা চামচের উপরে রূপার প্রলেপ দেবো, একটা লোহার চামচের উপরে আমরা রূপার প্রলেপ দেবো। তো ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে মূলত এখানে আলোচনা করা আছে। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে যাই, তড়িৎ ক্ষমতা ও এনার্জি সেভিং বাল্ব। এটা হচ্ছে মূলত তড়িৎ ক্ষমতা বলতে আমি এখানে ম্যাথের কথা বুঝিয়েছি। তড়িৎ ক্ষমতা বলতে আমি এখানে বিভিন্ন ম্যাথের কথা বলেছি। দেখো এখানে দেখো যে বাসাবাড়িতে 100 ওয়াটের 4টা বাল্ব, 75 ওয়াটের হচ্ছে 3টা ফ্যান, 200 ওয়াটের হচ্ছে একটা ফ্রিজ ব্যবহার করেন। তো এই যে এতগুলো যে তথ্য দেওয়া আছে, 100 ওয়াটের 4টা, 75 ওয়াটের 3টা, 200 ওয়াটের একটা, তো এইগুলার সবগুলা ওয়াট যোগ করে আমাদেরকে কিন্তু তড়িতের যে বিলটা, মাসিক বিল বলতে পারো বা দৈনিক বিল বলতে পারো, এগুলো আমাদেরকে নির্ণয় করতে হয়। যেমন হচ্ছে এই যে আমাদেরকে বলে দিচ্ছে এখানে জুন মাসে অভি সাহেবের বিদ্যুৎ বিল কত, তার মানে কি আমাদেরকে এখানে 1 মাসের বিল বের করতে হবে, তাই না? 1 মাসের বিল আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। আর আমাদের এখানে সূত্রটা কি ছিল? সূত্র ছিল হচ্ছে পি ইন্টু টি ভাগ হচ্ছে 1000, ভাগ হচ্ছে 1000। আর এটা সবগুলার একক হবে হচ্ছে ইউনিট। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। অনেকে আমরা ভুল করে জুল লিখে দিয়ে আসি, তো এই ভুল করা যাবে না। একক হবে হচ্ছে ইউনিট। ঠিক আছে, একক হবে হচ্ছে ইউনিট। সবগুলোর জন্য আলাদা আলাদা ইউনিট নির্ণয় করে, সবগুলোর জন্য মানে বাল্বের জন্য আলাদা ইউনিট বের করব, ফ্রিজের জন্য আলাদা বের করব, ফ্যানের জন্য আলাদা ইউনিট বের করে সবগুলোকে যোগ করে এই যে প্রতি ইউনিটে টাকার মূল্য দেওয়া আছে, দেখো এটা দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। 720 দিয়ে 7.20 দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই, তখন কিন্তু আমরা টোটাল 1 মাসের বিদ্যুৎ বিলের পরিমাণ কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই এনার্জি সেভিং যে বাল্বটা আছে, এইটা মূলত কি কাজ করে, এইটার বিভিন্ন হচ্ছে আমাদের একটু টুকটাক পড়তে হবে যে এনার্জি সেভিং বাল্বটা অল্প ওয়াটের হইলেও এটা কিন্তু অনেক বেশি আলো দিতে পারে। ঠিক আছে, এই এনার্জি সেভিং বাল্ব অল্প ওয়াটের হয়। যেমন মনে করো 10 ওয়াটের একটা এনার্জি বাল্ব থেকে কিন্তু আমরা অনেক বেশি আলো পাওয়া যায়। দেখা যাচ্ছে রুম পুরাটা মোটামুটি একটা আলো করতে পারে।
ঠিক আছে। এরপরে হচ্ছে এই এনার্জি সেভিং বাল্বের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এরা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন, যার ফলে কি হয় এদের ক্ষেত্রে না আমাদের বিদ্যুৎ বিলটা কম আসে। দেখা যায় অল্প বিদ্যুতে এরা অনেক বেশি কাজ করতে পারতেছে, তো যার কারণে দেখা যায় বিদ্যুৎ বিল কম আসে। তো এইরকম যে সুবিধাগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে এইখানে আলোচনা করতে হবে। তো পুরা টাইপটাই বলতে পারো হচ্ছে ম্যাথ, আর এই এনার্জি সেভিং বাল্বগুলো নিয়ে হচ্ছে আলোচনা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আর তেমন নতুন কোনো কিছু নাই, সবগুলো দেখবো ম্যাথ আছে আর এনার্জি সেভিং বাল্ব আছে। তার মানে আমি বলতে পারি এই যে টাইপটা আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, বলতে পারো এই অধ্যায়ের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ হচ্ছে এই টাইপ 6। ঠিক আছে, এরপরের যে টাইপটা আছে বা এই টাইপেরই মনে হয় আরও কিছু প্রশ্ন আছে। এই টাইপ 6-এরই দেখো আরও বিভিন্ন প্রশ্ন আছে, বাট বলতে পারো যে সবগুলা প্রশ্নের টাইপ সেম, সবগুলা প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সারও বলতে পারো অনেকটা কাছাকাছি। তুমি যদি ম্যাথগুলো পারো, একটা ম্যাথ যদি তুমি ঠিকঠাক মতন পারো, তুমি সবগুলা ম্যাথ এখানে কমপ্লিট করতে পারবা। খুবই সহজ সহজ ম্যাথ দেওয়া, বেশি কোনো পেঁচানো নাই, ঘোরানো নাই, সবগুলো সহজ সহজ ম্যাথ দেওয়া আছে। এরপর হচ্ছে জাস্ট ওই এনার্জি সেভিং বাল্বের হচ্ছে প্রয়োজনটা কি বা এটার ক্ষেত্রে আমরা কী কী সুবিধা পাই ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা আছে। এরপরে হচ্ছে আমাদের এই অধ্যায়ের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে আইপিএস, ইউপিএস, সিস্টেম লস আর লোডশেডিং। সবগুলো আমি চেয়েছি হচ্ছে একটা টাইপের মধ্যে নিয়ে আসতে, কারণ এইগুলো থেকে দেখা যায় হচ্ছে কি মানে একভাবে প্রশ্নগুলো আসে। তো এই জন্য আমি চেয়েছি এইগুলো নিয়ে হচ্ছে একটা টাইপ করতে, আইপিএস, ইউপিএস, সিস্টেম লস আর একটা আছে হচ্ছে লোডশেডিং। তো মূলত হচ্ছে লোডশেডিং বলতে যে কোনো একটা এলাকায় যখন অনেকক্ষণের জন্য কারেন্ট চলে যায় বা দেখা যায় হচ্ছে একটা এলাকায় কারেন্টের চাহিদা বেশি হওয়ার জন্য দেখা যায় আরেক এলাকায় কিছুক্ষণের জন্য কারেন্ট অফ রাখা হয়। তো এই যে অফ রাখা হচ্ছে আরেকটা এলাকার চাহিদা পূরণের জন্য, এটাকে বলা হচ্ছে লোডশেডিং। তো এই লোডশেডিংগুলো আছে, এরপরে হচ্ছে সিস্টেম লস আছে, আইপিএস আছে, ইউপিএস আছে। আমরা জানি হচ্ছে আমাদের বাসাবাড়ির কাজে হচ্ছে আমরা আইপিএস ব্যবহার করি, আর যদি আমাদের কোনো পিসি থাকে বা কম্পিউটার থাকে সেইটাতে যেন বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমরা ইউপিএস ব্যবহার করি, যেটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে বা বিদ্যুৎ সরবরাহ করতে পারে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। বা যার কারণে হচ্ছে ইউপিএস যদি থাকে তাহলে কম্পিউটার বন্ধ হয় না, কারেন্ট চলে গেলেও আমরা মোটামুটি 15-20 মিনিট বা 30 মিনিট সময় পাই, যার মধ্যে হচ্ছে আমরা কি করি এটাকে আমরা বন্ধ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এইটাই হচ্ছে মূলত এই টাইপ নিয়ে হচ্ছে আলোচনা ছিল। এরপরে আশা করি আর কোনো টাইপ নাই আমাদের সবগুলো হচ্ছে সেম টাইপেরই প্রশ্ন। ঠিক আছে, আমাদের এখানে সবগুলো হচ্ছে সেম টাইপেরই হচ্ছে প্রশ্ন। আমরা সবগুলোকে আলাদা আলাদা টাইপ করেছি হচ্ছে এই কারণে যাতে করে আমাদের বুঝতে যেন সুবিধা হয় বা আমাদের পড়তে যেন সুবিধা হয়। এখন সবগুলো প্রশ্ন যদি আমরা আলাদা আলাদা করে দিয়ে দিই, দেখা যায় হচ্ছে কি যে এক একটা প্রশ্ন একই রকম, তো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই কোনটা কিসের মধ্যে ছিল, কোনটা কোন টাইপ, কীরকম প্রশ্ন আসে কোন টাইপ থেকে। তো এই জন্য আমরা চেয়েছি হচ্ছে আমাদের এই যে রোড টু মিশন 100 সাজেশনটা, এই টোটালটা তোমাদের এই 6টা যে অধ্যায় আছে এই 6টা অধ্যায় প্রত্যেকটাই আলাদা আলাদা করে টাইপ করে করে যাতে তোমাদের জন্য পড়তে সুবিধা হয়, তোমরা যেন বুঝতে পারো যে এই টাইপ থেকে এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, আমি তাহলে বুঝে গেলাম। আমরা যখন পরবর্তী যখন একটা রিভিশন দিব তখন যেন আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদের রোড টু মিশন 100-এর সাজেশন। তো আশা করি সবাই এই সাজেশনটা আমরা ফলো করব, তাহলে কিন্তু আমরা মোটামুটি বলতে পারো 100-তে 100 পাওয়ার একটা সাজেশন বা 100-এ 100 পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমরা যদি এই সাজেশনটা সবাই ভালোভাবে ফলো করি। আর কেউ যদি আমরা এই সাজেশনটাকে যদি আবার সংক্ষেপ করে ফেলে তখন দেখা যায় হচ্ছে কি 100-তে 100 পাওয়ার চান্সটা অনেক বেশি কমে যায়। তো আমি বলবো হচ্ছে এখনও সময় আছে, আমরা যদি চাই আমাদের এই বিজ্ঞান বিষয়ে ভালো করার সময় এখনও আছে, সবাই আমরা একটু ভালোভাবে পড়বো। এই যে আমাদের এই যে ইতিহাসটা হয়ে গেল এই বছরে, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব, আমরা ভালোভাবে পড়বো যাতে করে আমাদের রেজাল্টটা যেন ভালো হয়। ঠিক আছে, তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।